স্টার্ট করে দিচ্ছি। স্টুডেন্টও মনে হয় আছে 26 জন। ওকে, সো আপনাদের কাছ থেকে আমার একটা হেল্প লাগবে, সেটা হচ্ছে যদি কেউ রেকর্ডিং করতে পারেন আমার মনে হয় খুব ভালো হয়। কেউ কি রেকর্ডিং করতে পারবেন? আচ্ছা, ভেরি গুড রাহাত, রেকর্ডিংটা কইরো। আমিও রেকর্ডিং করতেছি। ইন কেস যদি আমার রেকর্ডিং দেখা যায়, আমার রেকর্ডিং একটা প্রবলেম হয় কি, 1 ঘন্টার পরে রেকর্ডিংটা অফ হয়ে যায় ফর সাম রিজন। তো আমার ক্লাস সাধারণত 1 ঘন্টার বেশিও হয়, 90 মিনিট ধরেও হয়। তো সেক্ষেত্রে প্রবলেম হয়। আচ্ছা, আমার রেকর্ডিংটা অন করি আমি। জাস্ট এ সেকেন্ড, স্টার্ট রেকর্ডিং। এখন সময় রাত 8টা। আচ্ছা, আমার রেকর্ডিংটা অন করছি। এনিওয়ে, এটা হচ্ছে ব্যাকআপ হিসেবে। আমার রেকর্ডিংটা যদি কোনো কারণে প্রবলেম ক্রিয়েট করে, ব্যাকআপ হিসেবে তোমার রেকর্ডিংটা নিব আমি। রেকর্ডিং করো, সো একটা রেকর্ডিং থাকা করা ভালো। আচ্ছা, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। আমাদের আজকে অ্যাটেন্ডেন্স দেওয়ার প্রয়োজন নেই, অ্যাটেন্ডেন্স অনেকে দিচ্ছে মনে হয়। অ্যাটেন্ডেন্স এই যাবৎকালে যে কয়টা ক্লাসে প্রেজেন্টেশন ছিল সেটার উপরে অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে। আর মোটামুটি যদি ভালো রকম ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকে তাহলে মোটামুটি অ্যাটেন্ডেন্স ফুল মার্কসই দিব আমি। অ্যাটেন্ডেন্সে মার্কস তেমন একটা আটকাই না, বা মার্কস কখনো কম টম তেমন একটা দিই না। অনেকেরই অনেক প্রবলেম থাকে, অনেকে অ্যাটেন্ড করতে পারে না, অনেকে রেকর্ডিং দেখে নাই। সো অ্যাটেন্ডেন্স এই ক্লাসে দরকার নেই। এই ক্লাসটা হচ্ছে এক্সামের গাইডলাইন দেওয়ার জন্য ক্লাসটা মূলত। শুরু করি। অনেকগুলো বিষয় আছে আমাদের, যেহেতু এপ্রিলের 20 তারিখ পর্যন্ত আমার মনে হয় আমরা অ্যাক্টিভ ছিলাম। এপ্রিল 20 তারিখ পর্যন্ত। তারপর রমজান ঈদে ক্লাস হয় নাই, অনেকগুলো ক্লাস মিস গেছে। তারপরে ঈদের পর আমি বরিশালে ছিলাম, আমার ইউনিভার্সিটির ইউজিবির কাজেই বরিশালে গিয়েছিলাম। তা ওরকম একটা চিন্তা ভাবনা ছিল যে ইউনিভার্সিটি খুলে দেওয়ার একটা চিন্তা ভাবনা, বা ইউনিভার্সিটি রিলেটেড কাজ সব বরিশাল থেকে করার এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু পরবর্তীতে আবার ওই যে সবাই জানেন নিশ্চয়ই করোনার ব্যাপারগুলো, লকডাউন, করোনা, এইসব সবকিছু মিলে আবার এই জিনিসগুলো রিলে হচ্ছে। জিনিসটা ইউনিভার্সিটি হয়তো বা খুলে যেত, খোলার একটা সম্ভাবনা ছিল, বাট আনফরচুনেটলি সেটা নেক্সট 2 মাস হয়তো বা হবে না। এনিওয়ে, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। কাইন্ডলি বলবেন দেখা যাচ্ছে। আচ্ছা, সো এখান থেকে শুরু করি আমি। গাইডলাইন ফর ফাইনাল এক্সাম আমার একটা লাস্ট ক্লাস, আমার একটা রিভিউ ক্লাস। সো এখানে আমি সবকিছু নিয়ে আলোচনা করতে হবে। আমি কোনো কিছুতে খুব ডিপে যেতে পারবো না, কোনো কিছুতে খুব ডিটেলসে যেতে পারবো না, ঠিক আছে? সো আমি এখানে প্রথমে বলে দিতে চাচ্ছি যে কোন জায়গা থেকে কিভাবে অর্গানাইজ করে পড়তে হবে। এখন সো ফার হয়তো একটু হেফাজার্ড, হয়তো বা বুঝতে পারছেন না আপনারা যে কোন জায়গা থেকে কি হচ্ছে। সো ফার আপনাদের চ্যাপ্টার 1 কমপ্লিট করা হয়েছে, যে সিলেবাস তার মাঝে চ্যাপ্টার 1 কমপ্লিট করা হয়েছে, চ্যাপ্টার 2 করা হয়নি। চ্যাপ্টার 1 থেকে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন, দুইটা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন, একটা হচ্ছে প্রেজেন্টেশন, একটা হচ্ছে পোস্টার। এটা আমি পেয়েছি যারা সাবমিট করেছেন। আর যারা সাবমিট করেন নাই তাদের তো কিছু করার নাই। সো আচ্ছা, মোস্ট অফ দ্য স্টুডেন্টস জয়েন করছে হপফুলি। আচ্ছা, গাইডলাইন ফর ফাইনাল এক্সাম, এখানে আমি আলাদা আলাদা করে কিভাবে আমরা পড়বো, কি কি সিলেবাস, নোটস, শর্ট সাজেশন, কোথায় কি পাবো, এভরিথিং আমি এখানে লিখে রাখছি। প্রয়োজনে আমি এটা আপনাদেরকে দিয়েও দিব, ঠিক আছে? সো আমি ফার্স্ট আসছি আমাদের সিলেবাস। আমাদের সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, ঠিক আছে? খুব খেয়াল করে জিনিসগুলো একটু রিয়েলাইজ, মানে একটু বোঝার চেষ্টা করবেন যে কোন জায়গা থেকে কি একটু। কারণ আপনারা যদি অর্গানাইজ ওয়েতে না পড়েন বা টেকনিক্যালি না পড়েন, আপনারা যদি হেফাজত ওয়েতে পড়েন, দেখা যায় যে আপনাদের আউটপুট কম আসবে। তো আমি চাই আমার স্টুডেন্টরা অর্গানাইজ ওয়েতে পড়ুক। যে জিনিসগুলো আমি এক্সপেক্ট করতেছি, যে জিনিসগুলো যেহেতু আমি ম্যাটেরিয়ালস সব কভার করতে পারতেছি না, সেহেতু আমি চাইবো যে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস গুলো আমি যাতে কভার করতে পারি, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস গুলো আপনারা যাতে জানেন, আপনারা যাতে নলেজটা আপনাদের হয়, এটা আমি চাইবো, ঠিক আছে? সো হেফাজত ওয়েতে সবকিছু পড়ার চেষ্টা করে, বা হেফাজত ওয়েতে সবকিছু যদি ইউটিলাইজ করার চেষ্টা করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হয়তো বা হবে না, ঠিক আছে? ওকে, সো আমাদের সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 আমরা এর মাঝে করি নাই, চ্যাপ্টার 1 আমরা করেছি। চ্যাপ্টার 1 এর সবকিছু কমপ্লিট করা হয়েছে। চ্যাপ্টার 2টা নিয়ে যেটা করা হয়নি সেটা নিয়ে আমি কিছুক্ষণ পরে আলোচনা করব। স্টুডেন্টরা এখনো জয়েন করতেছে। চ্যাপ্টার 2টা নিয়ে আমি কিছুক্ষণ পরে আলোচনা করব।
সিলেবাসের পরে যে নোটস, ঠিক আছে, নোটস আমি কোথায় পাবো? আমার ওয়েবসাইটটা আপনাদের লিংক সবাইকেই দিয়েছি। গো টু ওয়েবসাইট টিচিং উইন্টার 21 চ্যাপ্টার 1 অথবা চ্যাপ্টার 2, এটা গেলেই হবে। আপনারা যদি ওয়েবসাইট আমার ইউজ না করতে পারেন বা ওয়েবসাইটে কি কোথায় কিভাবে পাবো এটা আপনারা যদি বুঝতে না পারেন, আমি ক্লাসের শেষের দিকে, ক্লাসের মাঝখানে, ক্লাসে বসে আপনাদের অ্যাট এ স্ট্রেচ সব জিনিস পাঠাবো, সব ম্যাটেরিয়ালস, এভরিথিং, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ থাকবে, ঠিক আছে? হোপফুলি কোনো প্রবলেম থাকবে না, আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি পাঠাবো। কিন্তু যে যে প্রসিডিউর ওয়েবসাইটে কেউ যদি ওই মেসেঞ্জার গ্রুপ ফলো না করে, অনেকে মেসেঞ্জার গ্রুপ ফলো না করতে পারে, চ্যাটের কারণে, কোনো একটা চ্যাটের কারণে ওই মেসেজ উপরে নিচে হয়ে যেতে পারে। আপনারা কিভাবে পাবেন নোটস, শর্ট সাজেশন, সেটা আমি তারপরে বলে দিচ্ছি। নোটস কোথায় পাবো? গো টু ওয়েবসাইট টিচিং উইন্টার 21 চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, ঠিক আছে? আমার ওয়েবসাইটে যাই, টিচিং উইন্টার 21, এখানে যাওয়ার পরে এটা তো হচ্ছে এটা হচ্ছে রেগুলার ব্যাচের সিএসসি সেকেন্ড রেগুলার, ট্রিপলি থার্ড রেগুলার, সিএসসি সেকেন্ড ইভিনিং, ট্রিপলি থার্ড ইভিনিং, এটা হচ্ছে রেগুলার ইভিনিং দুটার ক্ষেত্রেই, ঠিক আছে? চ্যাপ্টার 1 এর নোটস, চ্যাপ্টার 2 এর নোটস। এখান থেকে আমি এখানে ক্লিক দিলে চ্যাপ্টার 1 ওপেন হবে, এখানে ক্লিক দিলে চ্যাপ্টার 2 ওপেন হবে, ঠিক আছে? সো নোটস আমি কোন জায়গা থেকে পাবো আমি জানি, আমার সিলেবাস আমি জানি। আমার সিলেবাস আমি জানি, নোটস কোন জায়গা থেকে দিলে আমি পাবো সেটা আমি জানি। এরপরে সে শর্ট সাজেশন, শর্ট সাজেশন কোথায় পাবো সেটা ওয়েবসাইটে টিচিং রিভিউ উইন্টার 2021 নামে আমি একটা ফাইল করেছি, একটা ট্যাব, সরি নট ফাইল, ট্যাব। সো টিচিং এ যাবো, রিভিউ উইন্টার 2021, এটা রিভিউ রিলেটেড, এই নামে একটা ট্যাব করেছি। এখানে কিন্তু রিভিউ ক্লাস স্কেডিউলও দেওয়া আছে, রিভিউ ক্লাস স্কেডিউল বা সবকিছু এখানে দাওয়াত আছে। যেমন আপনাদের স্কেডিউল 8 তারিখে 8টা থেকে 9:30, ফাইনাল এক্সামের স্কেডিউল হচ্ছে 24 তারিখে 7টা থেকে 9:30, ঠিক আছে? আর এইখানে শর্ট সাজেশন নামে একটা কথা লেখা আছে, ইলেকট্রনিক্স শর্ট সাজেশন ফর উইন্টার 2021। তো এটা যদি আমি ক্লিক দিই, আমি এখানে শর্ট সাজেশন গুলো পেয়ে যাব। ওকে, অন্য কোনো সাজেশন দেখা লাগবে না, শুধু এই সাজেশনটা সবাই ফলো করবেন। অন্য কোনো চ্যাপ্টার শুরুতে আমি সাজেশন দিয়েছি, চ্যাপ্টার 1 এর শুরুতে সাজেশন আছে, চ্যাপ্টার 2 তে সাজেশন আছে, কিন্তু আপনাদের জন্য অনেক কিছু কমানো হয়েছে। যেমন ধরেন চ্যাপ্টার 2 তে ক্লিপার ক্ল্যাম্পার আমি করাচ্ছি না, নো নিড ফর ফাইনাল এক্সাম। চ্যাপ্টার 2 তে ক্লিপার ক্ল্যাম্পার করাবো না, আমি শুধু লোড লাইন অ্যানালিসিস, কিউ পয়েন্ট, হাফ ওয়েভ রেক্টিফিকেশন, ফুল ওয়েভ রেক্টিফিকেশন, জেনার ডায়োড, জেনার রেগুলেটর আর ভোল্টেজ ডায়োড, এই কয়টা কনসেপ্ট আমি দেখাবো, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আর নো নিড ফর ফাইনাল এক্সাম যে যদি লেখা থাকে, তার মানে সেই জিনিসটা আমার দেখার দরকার নেই। বাট ক্লিপার ক্ল্যাম্পারের একটু বেসিক আমি ধরবো, কারণ একদম যদি কোনো কিছু না করা হয়, ক্লিপার ক্ল্যাম্পারের মধ্যে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমি যদি কোনো কিছুই মানে যতটুকু জানা না জানলেই নয়, সেই বেসিকটা একটু আমি যদি আপনাদের না দিই, সেটা অন্যায় করা হবে। সো আমি একটুকু জাস্ট, আমি যতটুকু না জানলে নেই ততটুকু আমি ক্লিপার ক্ল্যাম্পার দেখাবো। বাট স্টিল ক্লিপার ক্ল্যাম্পার থেকে কোনো কোশ্চেন ফাইনালে থাকবে না, ঠিক আছে? আপনারা চাইলে পড়তে পারেন, পড়া না পড়া আপনাদের ব্যাপার, কিন্তু হচ্ছে এখান থেকে কোনো কোশ্চেন ফাইনালের জন্য থাকবে না, ঠিক আছে? আর এখানে এক্সাম্পল অনেকগুলো দেওয়া আছে। এখানে এক্সাম্পল 2.17, 2.21, নো নিড ফর ফাইনাল এক্সাম, মানে এটা আসবে না। আমি যদি বলি কোনো জিনিস আসবে না, তার মানে সেটা আসবে না, আসার কোনো সম্ভাবনা নাই, সেটা আমি কোশ্চেনে দিব না। পড়া না পড়া আপনাদের ব্যাপার, আপনারা চাইলে বেশি পড়তে পারেন, সেটা আমার কোনো প্রবলেম নাই, না পড়লেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখানে অনেকগুলো ম্যাথ দেখা যাচ্ছে, কিন্তু ম্যাথগুলো খুবই ছোট ছোট এবং খুব সহজ, ঠিক আছে? ডিটেলস আমি পরে যাব, আমি গাইডলাইনটা দেখাই। আমি নোটসটা দেখাইলাম, শর্ট সাজেশন আমি কোথা থেকে পাবো সেটা দেখাইলাম। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, নোটস, শর্ট সাজেশন শেষ, সিলেবাস, নোটস, শর্ট সাজেশন কোথায় আছে আমি জানি। এরপর আমি যাব ম্যাথ টিউটোরিয়াল। আপনাদের আমার সাথে অনেক ক্লাস মিস গেছে, মিস ক্লাসগুলো আমার সবকিছু কভার করা সম্ভব নয়, তবে আমি অনেকটুকু কভার করার চেষ্টা করবো, যতটুকু কভার করতে পারি না অবশ্যই কভার করার চেষ্টা করবো, ঠিক আছে? সো ম্যাথ টিউটোরিয়াল, আপনাদের দুইটা ম্যাথ টিউটোরিয়াল আছে, একটা হচ্ছে চ্যাপ্টার 1 এর ম্যাথ টিউটোরিয়াল, একটা হচ্ছে চ্যাপ্টার 2 এর ম্যাথ টিউটোরিয়াল। এর মাঝে চ্যাপ্টার 1 এর ম্যাথ টিউটোরিয়াল আমি অলরেডি আপনাদের গ্রুপে মেসেঞ্জারে দিয়ে দিছি। তারপর আপনারা যদি কোনো কারণে উপরে নিচে হয়ে যায়, চ্যাটের উপরের কারণে মানে খুঁজে না পান, মানে গো টু ওয়েবসাইট টিচিং রিভিউ উইন্টার 2021 ম্যাথ টিউটোরিয়াল চ্যাপ্টার 1 বা ম্যাথ টিউটোরিয়াল চ্যাপ্টার 2, ঠিক আছে? সো গেলাম, টিচিং এ গেলাম, রিভিউ উইন্টার 2021 এ গেলাম। এখানে আমি যদি যাই চ্যাপ্টার 1 এর ম্যাথ টিউটোরিয়াল, এখানে আমি ক্লিক দিই, চ্যাপ্টার 1 এর ম্যাথ টিউটোরিয়াল পাবো, এখানে ক্লিক দিই, আমি চ্যাপ্টার 2 এর ম্যাথ টিউটোরিয়াল পাবো। আচ্ছা, আমি তাহলে আমি এটা কিন্তু মানে খুব ইজি, ইউটিউব লিংকই পাবো। এই চ্যাপ্টার 1 আমি ক্লিক দিলাম, আমি এখানে ইউটিউবে চলে যাবো ডিরেক্ট, ঠিক আছে? এমন না যে এটা ডাউনলোড করতে হবে, আপনাদের প্রবলেম হবে, ডাউনলোড করে দেখতে হবে, এরকম কিছু না, আপনার এটা ডিরেক্ট ইউটিউব লিংক, ঠিক আছে? এটা আমি বোর্ডে ভেঙে ভেঙে প্রত্যেকটা ম্যাথ করেছি এখানে,
এখানে 4টা ম্যাথ আছে চ্যাপ্টার 1-এ, আর চ্যাপ্টার 2-তে 9টা ম্যাথ আছে। চ্যাপ্টার 1-এ 4টা ম্যাথ, 29 মিনিট, ঠিক আছে। এখানে ভেঙে ভেঙে প্রত্যেকটা ম্যাথ বুঝিয়ে করানো হয়েছে। এখন আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে। এই ভিডিওটাও কিন্তু একটা ক্লাস, এখানে ভেঙে ভেঙে প্রত্যেকটা ম্যাথ করানো আছে, সো ডিটেলস করানো আছে এখানে, ঠিক আছে। এনিওয়ে আপনারা দেখলেই পারবেন, আমি এক ক্লাসে রিভিউ ক্লাসে সবকিছু কভার করা সম্ভব নয়, এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে নিজেদেরকে, ঠিক আছে। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে বলবেন, কোনো সমস্যা নেই। আমি প্রয়োজনে আপনাদের যাদের ম্যাথে কোনো একটা প্রবলেম আছে, ঠিক আছে, সেই ম্যাথের প্রবলেম সলভ করার জন্য প্রয়োজনে আমি একটা এক্সট্রা ক্লাসও নিব, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখতে হবে, ওকে। সো চ্যাপ্টার 1-এ ক্লিক করলে ম্যাথ টিউটোরিয়াল পেয়ে যাব, চ্যাপ্টার 2-তে ক্লিক করলে চ্যাপ্টার 2 এর ম্যাথ টিউটোরিয়াল পেয়ে যাব। এখন চ্যাপ্টার 2 এর ম্যাথ টিউটোরিয়াল যেটা আছে সেটা আমি একটু প্লে করছি, ঠিক আছে। প্লে করলে অবশ্যই একটু স্লো হয়ে যায়। আচ্ছা, এটা কিন্তু ডিরেক্ট ইউটিউবে চলে যাবে, কারো কোনো কিছু ডাউনলোডও করা লাগবে না, কিছুই করা লাগবে না। আচ্ছা, এখানে 1 ঘন্টা 18 মিনিট চ্যাপ্টার 2 দেওয়া আছে, মানে ম্যাথ ভিডিওটা 1 ঘন্টা 18 মিনিট। আমি সাধারণত চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এই 3টা চ্যাপ্টারে সিলেবাসে রাখি। আপনাদের জন্য আমি চ্যাপ্টার 3 কিন্তু বাদ দিয়ে দিছি টোটালি, আমি চ্যাপ্টার 2 এর মধ্যেও কিছু জিনিস বাদ দিয়েছি, ঠিক আছে। তো প্রথম 40 মিনিট এই যে চ্যাপ্টার 2 এর ম্যাথ যে টিউটোরিয়াল আছে, এটা প্রথম 40 মিনিট দেখলেই হবে। প্রথম 40 মিনিট এই যে লাইক এখানে গিয়ে শেষ হবে, 40 মিনিটে গিয়ে শেষ হবে, ঠিক আছে। এই 40 মিনিট চ্যাপ্টার 2 নিয়ে করা হয়েছে, আর এরপরে চ্যাপ্টার 3 বা 4 এর কিছু ম্যাথ করা আছে, ওটা দেখার দরকার নেই, কারণ আমাদের সিলেবাসে ওটা নাই। চ্যাপ্টার 3 তে বিজেটি, চ্যাপ্টার 4 এ মনে হয় ডায়োড অ্যাপ্লিকেশন, ওগুলো আমরা করছি না, ওটা আমাদের করার প্রয়োজন নাই। প্রথম 40 মিনিট আমরা দেখবো চ্যাপ্টার 2, ঠিক আছে। প্রথম 40 মিনিটের মধ্যে যদি কোনো অঙ্ক আমি বাদ দিয়ে থাকি, যেমন আমি সাজেশনে যাই, কেউ যদি জয়েন আচ্ছা নিবে, আমি সাজেশনে গেলাম। এখানে যেমন এক্সাম্পল 2.17, 2.21, ঠিক আছে। এই দুইটা অঙ্ক আমার করা লাগবে না, আমি বলে দিচ্ছি। আমার ম্যাথ টিউটোরিয়ালটা থাকতে পারে 2.17 হয়তো আমি দেখাই দিচ্ছি, 2.21 আমি হয়তো দেখাই দিচ্ছি। স্কিপ করতে পারেন আপনারা যদি চান, কারণ এটা আমি ফাইনালে দিব না। যেটা আমি বলছি দিব না সেটা আমি দিব না, সেটা যদি ভিডিওতে থাকে সেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, ওকে। আচ্ছা, এখনো পর্যন্ত ম্যাথ টিউটোরিয়াল, শর্ট সাজেশন, নোটস, সাজেশন, এই কয়টা জিনিস আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখালাম। কারো কি কোনো প্রবলেম আছে এটা বোঝা নিয়ে? না স্যার। ওকে, গুড। আচ্ছা, এর পরবর্তী যে জিনিসটা হচ্ছে রিভিউ ক্লাসের রেকর্ডিং। এই যে ক্লাসটা করতেছি, এটা রেকর্ডিং আমি ক্লাস শেষ হওয়ার পর আপনাদের দিয়ে দিব, হয় আজকে রাতে না হলে কালকে সকালে। অবশ্যই ক্লাস শেষ হওয়ার পর দিতে হবে, কারণ এখনো তো রেকর্ডিং হচ্ছে, এখন আমি দিতে পারবো না। রিভিউ ক্লাস রেকর্ডিং, এই 5টা জিনিস বুঝলাম। এক্সাম মেথড নিয়ে আমি একটু পরে কথা বলছি। পারমিটেড স্টুডেন্টস ভায়া পোর্টাল, এটা নিয়ে আমি পরে কথা বলছি। সো 8 নম্বর পয়েন্ট, সো টোটাল ভিডিওস ইউ নিড টু ওয়াচ। কি কি ভিডিও আপনাদের দেখতে হবে, মানে আমার ক্লাস শেষ মানে শেষ, আপনারা আর পড়ালেখা করবেন না, বা আপনাদের এই ক্লাস করা মানে আপনারা জেনে গেছেন সব, এরকম না ব্যাপারটা। আপনাদের এখনো অনেক অনেক টাস্ক বাকি, অনেক অনেক কাজ বাকি। প্রথম যে ভিডিওটা ফলো করতে হবে সেটা হচ্ছে রিভিউ ক্লাস রেকর্ডিং ভিডিও। এই ক্লাসের, আমার এই ক্লাসের রেকর্ডিং ভিডিওটা, কারণ এই ক্লাসে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে কি পড়তে হবে, আপনাদের কোন জায়গায় কি আপনারা পাবেন, ঠিক আছে। এই ক্লাসের রেকর্ডিং ভিডিওটা দেখতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে চ্যাপ্টার 1 এর ম্যাথ টিউটোরিয়াল ভিডিওটা দেখতে হবে। এটা 27 মিনিট দেওয়া আছে, ইট ইজ লাইক 29 মিনিটস। চ্যাপ্টার 1 এর ম্যাথ টিউটোরিয়াল ভিডিও 4টা অঙ্ক করা আছে, 29 মিনিট, ঠিক আছে। এটা দেখতে হবে। ভিডিও মানে ভিডিও অন করে ভিডিও দেখবেন, সাথে সাথে খাতা কলম নিয়ে বসে ম্যাথগুলো করতে হবে। যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই বলতে হবে, আমি বললে আমি যেভাবে পারি, হয় একটা ক্লাস অ্যারেঞ্জ করে হোক, মেসেঞ্জার গ্রুপে হোক, আমি সলভ করে দিব, ঠিক আছে। চ্যাপ্টার 1 এর ম্যাথ টিউটোরিয়াল ভিডিও 29 মিনিটস। চ্যাপ্টার 2 এর ম্যাথ টিউটোরিয়াল ভিডিও প্রথম 40 মিনিট শুধু আমি দেখবো, ঠিক আছে। প্রথম 40 মিনিটে এখানে টোটাল 7 থেকে 8টা অঙ্ক করার কথা, 8টা বা 9টা, হ্যাঁ এরকমই কিছু একটা, 8টা বা 9টা সহজ সহজ ম্যাথ প্রথম 40 মিনিট দেখতে হবে। তার পরবর্তী এই 3টা হচ্ছে আমার পড়ালেখা, মানে পড়ালেখা রিলেটেড ভিডিও, রিভিউ ক্লাস রেকর্ডিং ভিডিও, চ্যাপ্টার 1 এর ম্যাথ টিউটোরিয়াল ভিডিও, চ্যাপ্টার 2 এর ম্যাথ টিউটোরিয়াল ভিডিও ম্যান্ডেটরি দেখতে হবে। আপনারা যদি এগুলো না দেখেন আপনারা ম্যাথগুলো পারবেন না, আর ম্যাথগুলো না পারলে অবভিয়াসলি ম্যাথে মার্কস আছে অনেক। আমি ম্যাথে মার্কসটা কিরকম দিয়ে আমি সেটা আমি বলতেছি। আমি এক্সাম মেথডটা এখন একটু এক্সাম মেথডে যাই। এক্সাম মেথড হচ্ছে আমি গুগল ফর্মে এক্সাম নিই, টোটাল এক্সাম মার্কস হচ্ছে 60 মার্কসের। আপনাদের ফাইনালের এক্সাম হচ্ছে 60 মার্কসের। এর মধ্যে 40 মার্কের থাকে এমসিকিউ, কোনোটা 1 মার্কের হবে, কোনোটা 2 মার্কের হবে।
এরকম এমসিকিউ থাকবে। যেহেতু আপনারা ওপেন বুক টেস্ট দিবেন, ঠিক আছে, তাহলে এমসিকিউ কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড হবে এরকম না। আপনাদের বুঝতে হবে যে থিওরিগুলো আমি পড়াচ্ছি সেই থিওরিগুলো বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। আপনারা তো যেহেতু দেখে দেখে দিবেন, তো আপনারা যদি পড়ালেখা করে আসেন, মানে পড়ালেখা করেন, আপনারা এমসিকিউ পারবেন। আর যদি আপনারা পড়াশোনা না করেন তাহলে এমসিকিউ গুলো পারবেন না। 40 মার্কের এমসিকিউ থাকবে, এটা একটা সেকশন। প্রথম সেকশন হচ্ছে আপনার নেম আইডি কি বলে, নেম আইডি ব্যাচ সেমিস্টার এরকম আর কি। দ্বিতীয় সেকশন যেটা, সেটা হচ্ছে 40 মার্কের এমসিকিউ, সেকশন 2, 40 মার্কের এমসিকিউ। আর তৃতীয় সেকশন যেটা, সেটা হচ্ছে অঙ্ক করে দেওয়া। এখানে 3টা অঙ্ক, আমি যে আপনাদের টোটাল 9টা চ্যাপ্টার 2 এর অঙ্ক আর 4টা চ্যাপ্টার 1 এর অঙ্ক, টোটাল এখন অঙ্কের সময় সংখ্যা আপনাদের করতে হবে রাত 13টা। এই 13টা 8টা অঙ্কের মধ্যে আমি 3টা অঙ্ক 15 আপনাদের মিনিট। করতে দিব, ঠিক আছে। এক্সাক্ট দিব না, সংখ্যা চেঞ্জ করে দিব, ঘুরিয়েও দিতে পারি। সো এই 13টা অঙ্ক আপনারা যদি করে আসেন, আমার অঙ্ক আপনারা ইজিলি করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। কিন্তু আপনারা যদি অঙ্কগুলো আমার ভিডিও টিউটোরিয়াল না দেখেন, আপনারা যদি এটা সলভ না করে আসেন, আপনারা এক্সাম হলে বসে অঙ্কগুলো করতে পারবেন না। তো আপনাদের দেখতে হবে অঙ্কগুলো। ওকে, আচ্ছা, এক্সাম মেথড নিয়ে আমি এখানে হালকা একটু ব্রিফ দিলাম। এক্সাম মেথড নিয়ে হালকা ব্রিফ দিলাম। এক্সাম মেথড নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, হাউ টু অ্যাটেন্ড এক্সাম ভায়া গুগল ফর্ম ভিডিও। এটা 12 মিনিটের একটা ভিডিও। এটা এই যে, ঠিক আছে, খুবই সিম্পল ওয়েতে আমি কিভাবে এক্সাম নিই, আমি একটা স্যাম্পল এক্সাম দিয়ে দেখাই দিচ্ছি। যেখানে আমি স্যাম্পল একটা এক্সাম দিচ্ছি, কিভাবে কি আমার অ্যাপ্রোচ করতে হবে দেখাই দিচ্ছি। আমার মনে হয় এই ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবে গুগল ফর্মে কিভাবে এক্সাম দিতে হবে। আচ্ছা, আপনারা কি এর আগে গুগল ফর্মে এক্সাম দিয়েছেন? জি স্যার। জি স্যার। ও, তাহলে তো সবাই মোটামুটি জানেন। কিন্তু আমি জানি না অন্যান্য টিচাররা হয়তো বা শুধু এমসিকিউ রাখে গুগল ফর্মে, ঠিক আছে, হতে পারে, স্যার আমি এটাকে জানি যে না অন্যান্য গুগল টিচার মিটে যে ফরম্যাটটা থাকে ওই ফরম্যাটে স্যার? না, গুগল ফর্ম হচ্ছে গুগল মিটের ফরম্যাট না, এটা আলাদা। গুগলের আরেকটা গুগল ফর্ম, এটা সাধারণত যে কোনো সার্ভে করার জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন কুইজ নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আমরা এখানে এক্সাম নেওয়ার জন্য ব্যবহার করছি। অ্যাকচুয়ালি স্যার আমরা ওই যে অফিসিয়াল ট্রেনিং করি, তো ওখানে দেখা যায় একটা ওই যে লিংক দিয়ে দেয়, তো ওই লিংকে ঢুকে আমরা জাস্ট ফিল আপ করে সাবমিট করে দিই। হ্যাঁ হ্যাঁ, এরকম রাইট। তাহলে আপনার মনে হয় গুগল ফর্ম দিয়ে করেন মোস্ট প্রবাবলি। কিন্তু হ্যাঁ আমারটাই ঠিক আছে কিন্তু, স্যার, ওটা এমনিতে গুগলেই থাকে স্যার ওই ফরম্যাটটা। হ্যাঁ, এটা আপনাদের সমস্যা এমসিকিউ দিতে হবে না, আমি জানি। আপনাদের সমস্যা যেটা করতে হয়, যে সেকশন 3 নাম্বার সেকশন, যেটা অঙ্ক যখন আপনারা দেন, আমি একটু বলি, এটা অবশ্য ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন, তারপর একটু এই জিনিসটা আইডিয়া দিই। আপনারা যখন অঙ্ক করতে যাবেন, অঙ্ক আপলোড করার সময় আপনাদের প্রবলেমটা হয়। অঙ্ক আপলোড করার সময় কিরকম, আপনাদের ধরেন আমি আপনাদের 3টা অঙ্ক দিব, ম্যাথ 1, ম্যাথ 2, ম্যাথ 3। আমি বলতেছি ম্যাথ 1 আপনার 3 পেজ হয়ে গেছে। এখন আপনি 3টা পেজ দিতে পারবেন না, আপনার শুধু একটা ফাইলে দিতে হবে, ঠিক আছে। একটা পেজ যদি হয় তাহলে ফাইন, একটা পেজ যদি হয় আপনি যে কোনো ফরম্যাটে, ইমেজ ফরম্যাটে দিতে পারবেন, পিডিএফ ফরম্যাটে দিতে পারবেন, সমস্যা নাই। যদি একটা পেজ হয়, মানে যে কোনো একটা ফাইল হবে, ঠিক আছে। এখন আপনার যদি 3টা ইমেজ হয়, 3টা ইমেজ আপনি আপলোড করতে পারবেন না। 3টে ইমেজকে আপনার পিডিএফ করতে হবে, পিডিএফ করে তারপর আপলোড করতে হবে। আমার ভিডিওটা দেখলে এটা ক্লিয়ার হবে যে কিভাবে কি করতে হবে, কারণ আমি ওটা করে দেখাইছি। জাস্ট আমাদের স্যার ওই যে 3টা পিকচার নিয়ে একটা অ্যাটাচড ফাইল করতে হবে, এই তো স্যার? হ্যাঁ, পিডিএফ করতে হবে। এটা আপনার মনে হয় অন্যান্য টিচার তো পিডিএফ করে নেয়, সো আপনারা মনে হয় জানেন পিডিএফ কিভাবে করতে হয়, রাইট? জি স্যার। হ্যাঁ, ছবি থেকে পিডিএফ কিভাবে করে, সো এটা করতে হবে, করে দিতে হবে। যদি 3টা পেজ হয়, আর যদি একটা পেজ হয়, একটা পেজের ছবি তুলে দিলে কোনো সমস্যা নেই, একটা পেজ যদি হয়, ঠিক আছে। সো এরকম ম্যাথ 1 এ হইতে পারে একটা পিডিএফ, কেউ একটা পিডিএফ দিল, ম্যাথ 2 একটা পিডিএফ, ম্যাথ 3 তে একটা পিডিএফ, ফাইন। বা ম্যাথ 1 একটা ছবি, ম্যাথ 2 তে একটা ছবি, ম্যাথ 3 তে একটা ছবি, ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো এইভাবে করে গুগল ফর্মে সাবমিট করতে হবে। এখানে এই ভিডিওতে 12 মিনিটের ভিডিও, এটা দেখলে যে কেউ বুঝে যাবে যে গুগল ফর্মে কিভাবে সাবমিট করতে হবে। আর গুগল ফর্মে সাবমিটের পর একটা রিসিপ্ট আসবে, সেই রিসিপ্টটা কিভাবে পাবো, ইমেল অ্যাড্রেসে পাবো। অবশ্যই গুগল ফর্মে সাবমিট করার জন্য আপনাদের সবার জিমেল অ্যাকাউন্ট লাগবে একটা। সবার মনে হয় জিমেল অ্যাকাউন্ট আছে। জিমেল অ্যাকাউন্টের যদি না থাকে, জিমেল একটা অ্যাকাউন্ট করবেন, এটা করা খুব সহজ। একটা জিমেল অ্যাকাউন্ট, আর সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনার জানা থাকতে হবে, না হলে গুগল ফর্ম অ্যাক্সেস করতে পারবেন না। ওকে, এখানে ডিটেইলস দেওয়া আছে, ঠিক আছে, এই ভিডিওটা একটু দেখতে হবে। স্যার এইখানে ওই যখন আমরা যখন অফিসিয়ালি সাবমিট করতাম, তো তখন একটা ফিডব্যাক আসে যে আমি যে সাবমিট করছি, আমি যে রেসপন্স করছি সেটা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা আসে না।
যখন না আসে তখন কিন্তু দেখা যায় একজনে 4-5 বার 6 বার সাবমিট করে দিতে পারে। আপনাদের এরকম রেসপন্স আসবে। এরকম রেসপন্স আমার সাথে যারা যারা পরীক্ষা, আপনারা অবশ্য কেউ ক্লাস করেন এর আগে আমার সাথে, আপনারা জানেন না। আমার এরকম রেসপন্স যারা মানে যদি পরিচিত কেউ থাকে, আমি গুগল ফর্মে পরীক্ষাটা কিভাবে নিই একটু আইডিয়াও নিতে পারেন। ইভিনিং এর সিএসসি ইভিনিং এর ক্লাস আমি নিই না এর আগে কখনো অ্যাকচুয়ালি। আচ্ছা, এনিওয়ে আমি সিএসসি রেগুলার ক্লাস নিছি। সিএসসি রেগুলারের ক্লাস থার্ড সেমিস্টার ওরা জানে। সিএসসি থার্ড সেমিস্টার রেগুলার। আচ্ছা, হ্যাঁ রাহাত বলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এরকম টাইম লিমিট থাকবে। আমি টাইম লিমিটটা নিয়ে বলতেছি। হ্যাঁ টাইম লিমিট নিয়ে বলতেছি। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা আমি বলছি, ঠিক আছে। আহ, দুইটা কোশ্চেন রাইট রাত? দুইটা কোশ্চেন। আচ্ছা, তোমার দুইটা কোশ্চেন পরে আসতেছে, আগে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা বলি। সেটা হচ্ছে যে আমার যারা পরীক্ষার আগে দিচ্ছে, মানে আমার ট্রিপলির সাথে তো আমার ক্লাস সবসময় পড়ে। ইভিনিং এ যারা ব্যাচ আছে তারা থার্ড ইভিনিং, অনেকদের ব্যাচ বা সৌরভদের ব্যাচ বা অয়নদের ব্যাচ, ওরা জানে পরীক্ষা দিচ্ছে। সায়ান ওদের কাছ থেকে আইডিয়া নিতে পারো যদি তোমরা আমার পরীক্ষার সম্পর্কে আইডিয়া নিতে চাও। মানে যারা থার্ড ইভিনিং আছে ট্রিপলি, তারা সবাই জানে যে কিভাবে হয় আর কি। তো সিএসসি ইভিনিং এর সাথে আমি ক্লাস নিই নাই, তবে থার্ড রেগুলার সাথে আমার লাস্ট সেমিস্টার ক্লাস হয়েছে, 4টা সেকশন আমি ক্লাস নিয়েছিলাম। এনিওয়ে, কেউ চাইলে এরকম আইডিয়া নিতে পারো, তাহলে সুবিধা হতে পারে। তা আমার পরীক্ষায় ইয়োর ইয়োর মেসেজ হ্যাজ বিন রেকর্ডেড বা এরকম একটা মেসেজ আমি দিই সব সময়, এরকম এইটা থাকে, ঠিক আছে। সো এখান থেকে কেউ বুঝতে পারবে যে তারটা সাবমিট হইছে, যে ইয়োর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড বা সামথিং লাইক দ্যাট, বা ইয়োর কুইজ হ্যাজ বিন সাবমিটেড, এরকম কোন একটা রেসপন্স থাকে ইউজুয়ালি। এটা একটা। আমি সুবিধার জন্য আপনাদের ইমেইলে একটা রিসিটও পাঠাই, যে আপনারা যে সাবমিট করছেন সেটা রিসিটও আপনাদের ইমেইলে যাবে, ঠিক আছে। তো সাবমিট হলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, সাবমিট না হলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এবার রাহাতের কোশ্চেন যে দুটা ছিল সেটা হচ্ছে যে এটা লিমিট, এক্সাম লিমিট টাইম কতক্ষণ। আমি সাধারণত, যদিও আমার এখানে আমার ওয়েবসাইটে বলা আছে যে ফাইনাল এক্সাম স্কেজুল 7টা থেকে 9:30, বা রুটিনেও এরকম বলা আছে যে 7টা থেকে 9টা, 2 ঘন্টা। আমি এক্সাম নিই 4 ঘন্টা ধরে, ঠিক আছে। আমি লাস্ট 7টা থেকে শুরু করি, আমি 11টা পর্যন্ত সময় দিই। কারণ হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই আস্তে আস্তে দেরি হয়ে যায়, অনেকের 8টা বাজে, অনেকে 9টাও বাজে। তো আমার এক্সাম দিতে সর্বোচ্চ 1 ঘন্টার বেশি কারো লাগবে না। তারপর আমি সময় 7টা থেকে 11টা পর্যন্ত 4 ঘন্টা পর্যন্ত রাখি, ঠিক আছে। তো এই 4 ঘন্টার মধ্যে কেউ যদি 8টায় শুরু করে আমার মনে হয় খুব ইজিলি এক্সাম দিতে পারবে, কেউ যদি 9টায় শুরু করে খুব ইজিলি এক্সাম দিতে পারবে। তবে আমি সাজেস্ট করবো সবাইকে আগে আগে শুরু করতে। ওয়াই ডোন্ট ইউটিলাইজ দ্য টাইম, ঠিক আছে। যেহেতু আপনাদের 4 ঘন্টা আছে, 4 ঘন্টা ইউটিলাইজ করেন, তাই না? 4 ঘন্টা ইউটিলাইজ করেন, ভালো মতো প্রিপারেশন নিয়ে রাখেন। ইটস বেটার টু বি প্রিপেয়ার্ড, রাইট? সো আমি 7টা থেকে 11টা পর্যন্ত এক্সাম নিব। অফিসিয়ালি যদি এটা লেখা থাকে আছে 7টা থেকে 9টা বা 7:30 থেকে 9:30 মনে হয় লেখা আছে, এক্সাম আমি 7টায় দিব। 11টার আগে আমি গুগল ফর্মের লিঙ্কটা ক্লোজ করব না, 11টা পর্যন্ত ওপেন থাকবে। কারো কোনো প্রবলেম হলে 11টার মাঝে আমাকে বলবে, সেটা আমি সলভ করার চেষ্টা করবো। ওকে। আচ্ছা, আর এই গুগল ফর্মের এই যে এটা দ্বিতীয়বার 2বার কেউ সাবমিট করতে পারবে না, তাই ভেবে চিন্তে আস্তে ধীরে সবাই সাবমিট করবে, সময় নিয়ে করবে। 40 মার্কের এমসিকিউ, এমসিকিউ সর্বোচ্চ 25 থেকে 30টা থাকবে। 25 থেকে 30টা এমসিকিউ করতে 30 মিনিটও লাগার কথা না। আর অঙ্কগুলো করতে, সেটা করতে ধরলাম আরো 30 মিনিট, 3টা অঙ্ক করতে। এটা দেখে দেখেই করবে সবাই, আমি জানি, কারণ হচ্ছে ওপেন বুক টেস্ট। একটা দুটা সংখ্যা চেঞ্জ বা হচ্ছে একটু ঘোরানো পেঁচানো, 1 ঘন্টার বেশি কোনোভাবেই লাগবে না। তারপরও যদি কেউ যাতে তাড়াহুড়া না করে আস্তে ধীরে অঙ্কগুলো করতে হবে। সবাই যাতে 7টার সময় বসে আস্তে ধীরে অঙ্কগুলো করে বা আস্তে ধীরে পরীক্ষা যাতে অ্যাটেন্ড করে, আমি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম সবার জন্য রাখি, ঠিক আছে। 4 ঘন্টা থাকে 7টা থেকে 11টা পর্যন্ত। সে একবারের বেশি, সমস্যা হচ্ছে 2বার কেউ সাবমিট করতে পারবে না, একবারের বেশি 2বার সাবমিট করতে পারবে না। কেউ যদি ডিসকানেক্ট হয়ে যায়, সেটা সাবমিট করে ডিসকানেক্ট হবে না। সাবমিট না করলে সে আবার গোড়া থেকে পরীক্ষা দিবে। ওকে। লেখা তো কিছু না, এমসিকিউ। আর এমসিকিউ আমি ধরো একে সি আমি দিচ্ছি, 2 এর ডি আমি দিচ্ছি, সেটা তো আমি জানি, ঠিক আছে। 1 এর সি, 2 এর ডি, 3 এর ই, কোনটার কি অ্যান্সার দিচ্ছি আমি তো জানি, রাইট? ঠিক আছে। আর কেউ যদি মনে করে, কারো যদি এরকম ভয় থাকে মনে যে কি মানে কোন সময় কারেন্ট চলে যায়, কোন সময় কি হয়, তাহলে খাতায় লিখে রাখবে এমসিকিউ আমি এই যে এই কোশ্চেনের অ্যান্সার আমি এটা দিয়ে রাখছি। ইউজ
আমার যে ম্যাটেরিয়ালস আছে আমি ইউজ করি, সমস্যা নেই, আমি খাতায় লিখে রাখলাম যে আমি এই কোশ্চেন অ্যান্সার এটা দিচ্ছি। পরবর্তীতে বাই চান্স কারেন্ট চলে গেল, আমি আবার তখন যখন শুরু করলাম তখন আমি ওই কোশ্চেন অ্যান্সার এটা দিলাম, আমি মনে রেখে আমি ওই কোশ্চেন অ্যান্সার আবার ওটা দিলাম, তার কতক্ষণ লাগবে, রাইট? বেশিক্ষণ সময় লাগবে না। ওকে, আর কোনো কোশ্চেন? স্যার আপনার এই সিস্টেমটা আর কি এর আগে আমরা 2বার পরীক্ষা দিছি, একটা হচ্ছে ফিজিক্সে আচ্ছা, তাহলে ভেরি গুড। জিএম স্যারের আর হচ্ছে হায়দার স্যারের। তো ত্রিপলির যারা হায়দার আছে স্যার আমি এভাবে নেয়? জি স্যার, হায়দার স্যার তো পিডিএফ করে নেয়। পিডিএফ করে আগে নিত স্যার, ফার্স্ট সেমিস্টারে নিছে, সেকেন্ড সেমিস্টারে স্যারে গুগল ফর্মে নিছে। ও ফার্স্ট আচ্ছা আচ্ছা সেমিস্টারে আচ্ছা, আমার ওই তাহলে পিডিএফ তোমরা মনে করতে হয়, করতে পিডিএফ গুলো জিপ করতে করতে আমার অনেক টাইম লেগে যেত স্যার। তখন স্যার বললো যে না হ্যাঁ তোমার আমি একটা আসলে ক্যামেরার মধ্যে এই সিস্টেমটা আমার বাদ দেওয়ার পিছনে, ওই যে পিডিএফ সিস্টেমটা বাদ দেওয়ার পিছনে দুইটা কারণ আছে। যে পিডিএফ এর এক নাম্বার হচ্ছে যে সবাই মানে পিডিএফ এ পরীক্ষা নিলে আপনারা যেটা করেন এটা আসলে মানে, আচ্ছা বলি, মানে আপনারা একজনের পিডিএফ আরেকজন দিয়ে দেন, মানে আপনারা দেখে দেখে লেখেন, সেটার কথা বাদই দিলাম, যে একজন আরেকজনের কাছে হেল্প নেন, দেখে দেখেন একজনের পিডিএফ আপনারা আরেকজন দিয়ে দেন আর কি, সেম পিডিএফ কপি দেখি, ঠিক আছে? এটা আসলে দেখে আমরা বুঝতে পারি, মানে এটা খুবই এটা মানে এটা করা আসলে খুবই দুঃখজনক, ঠিক আছে? এটা একটা স্যার হয়। অনেকে আর আছে দুই আবার নম্বর, শুধু ফটো দিয়ে দেয়, পিডিএফ করে না। হ্যাঁ অনেক রকম সমস্যা, ঠিক আছে, এটা আমি জানি। আর দুই নম্বর সমস্যা হচ্ছে সিআর এর খুব প্রবলেম হয়। সিআর এর এই যে আপনারা দেন, অর্ধেক দেন, দিতে দেরি হয়, এই সেই সিআর এর মাথা খারাপ হয়ে যায়। এই পিডিএফ নিয়ে সিআর এর মাথা খারাপ হয়ে যায়, অনেকে পিডিএফ করতেও পারেন না, অনেক রকম সমস্যা হয় আর কি। তো এই কারণে এই সিস্টেমটা আমি গত 1 বছর 1.5 বছর ধরে, হ্যাঁ যতদিন অনলাইন হচ্ছে আমি এইভাবেই করতেছি। পিডিএফ একবার মনে করছিলাম, খুব প্রবলেমেটিক মনে হয়েছিল। গুগল ফর্মেও প্রবলেম হয়, গুগল ফর্মেও আপনাদের অনেকে প্রবলেম হয়। আরেকটা ব্যাপারে প্রবলেম হয় গুগল ফর্মে, সেটা আমি বলতেছি, যদি আপনি ওই ভিডিওতে পাবেন, ভিডিওতে সবকিছু দেওয়া আছে, আমি এই তারপর রিভিউ ক্লাস একটু বলতেছি। গুগল ফর্মে একটা জিনিস প্রবলেম হবে যে রিক্যাপচা প্রবলেম, ঠিক আছে? রিক্যাপচা কি? আপনারা যখন গুগল ফর্ম সাবমিট করবেন, আপনি মানুষ না রোবট এটা জানার জন্য গুগল ফর্ম থেকে বলতে পারবে যে, যারা কম্পিউটার মোটামুটি ইউজ করেন তারা তো মোটামুটি জানেন ক্যাপচার ক্ষেত্রে যে গুগল ফর্ম সাবমিট করার সময় কখনো কোনগুলো ব্রিজ সেই ছবিগুলো সিলেক্ট করতে বলে, কোনগুলো ক্রসওয়াক, যে ক্রসওয়াক কোনগুলো, বা কোনগুলো পাহাড়, এরকম ছবি সিলেক্ট করতে বলে। তো তখন আপনারা যেগুলো ক্রসওয়াক, যেগুলো ব্রিজ, যেগুলো ছবিতে ব্রিজ আছে, যেটা বলে সেটা করবেন। কোনগুলো ট্রাফিক লাইট কখনো কখনো বলে, যেখানে এই যে 9টা ছবি আছে, 9টা ছবিতে কোনগুলো ট্রাফিক লাইট, সেগুলো সিলেক্ট করে তারপর সাবমিট করবেন, ঠিক আছে? তো এইটা খুব ইজি, খুব ডিফিকাল্ট কোনো কিছু না। তো আপনারা যারা পরিচিত না এই রিক্যাপচার সাথে, তারা এই রিক্যাপচার প্রবলেম ভিডিও, এই ভিডিওটা দেখবেন। এখানে আমার রিভিউ ক্লাসে, টিচিং রিভিউ উইন্টার 2021 এখানে যেমন হাউ টু অ্যাটেন্ড এক্সাম ভায়া গুগল ফর্ম আছে, রিক্যাপচার প্রবলেম নিয়ে একটা ভিডিও আছে। এটা আমার করা না, এটা আরেকজনের করা, এটা জাস্ট আমি ইউটিউব থেকে দিছি। রিক্যাপচার নিয়ে আমি কোনো ভিডিও করি নাই, এই ভিডিওটা আমার করা, হাউ টু অ্যাটেন্ড এক্সাম ভায়া গুগল ফর্ম। আর রিক্যাপচার প্রবলেম, আমার মনে হয় এটা দেখলেও আপনাদের রিক্যাপচার নিয়ে কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? সো এই রিক্যাপচার নিয়ে অনেকেই সাফার করে, অনেকেরই প্রবলেম হয় এক্সাম সাবমিট করার সময়। যারা রিক্যাপচার সম্পর্কে জানে না তাদের এই জিনিসটা হয়। আর এই রিক্যাপচার জিনিসটা আমি দিই না, এটা তো কম্পিউটার থেকে দিয়ে দেয়, মানে গুগল ফর্মে সাবমিট করার সময় এটা অটো আসে, তো এটা আমার বন্ধ করার কোনো উপায় নেই। ওকে, আচ্ছা আপনাদের আইডিয়া আছে রিক্যাপচার সম্পর্কে যারা আছেন এখানে মোটামুটি? স্যার আমার আছে। জি আচ্ছা, স্যার, very আমার good. তো এইটা আইডিয়া আগে থেকে, মানে এক্সামের সময় যদি যাতে আইডিয়া না হয়, এই আইডিয়াটা আগে থেকে নিবেন। এক্সামের সময় যদি কেউ পরিচিত না থাকেন, এই ভিডিওগুলো দেখে নেবেন, যাতে এক্সামের সময় যেন এই জিনিসটা, কারণ এক্সামের সময় সময় যদিও যথেষ্ট থাকে, কিন্তু এরকম ভিডিও দেখে দেখে 40 মিনিট 20 মিনিটের ভিডিও দেখে দেখে আপনি কোনো কাজ করতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। সো এই প্রিপারেশন গুলো আপনাদের আগে থেকে নিয়ে নিতে হবে। ওকে, সো আমার মোটামুটি গাইডলাইন মোটামুটি এখানে এই 6 আর 7 নাম্বার বাদে, 6 নাম্বারও দেখাইছি, 7 নাম্বারটা আমি দেখাই, 7 নাম্বার আমি একটু পরে দেখাচ্ছি, আমি একটু কিছু ক্লাস কিছু পড়া করব। সো আপনাদের এই ভিডিওগুলো দেখতে হবে, রিভিউ ক্লাস রেকর্ডিং ভিডিও আমি দিব। চ্যাপ্টার 1 ম্যাথ টিউটোরিয়াল ভিডিও, চ্যাপ্টার 2 ম্যাথ টিউটোরিয়াল ভিডিও, হাউ টু অ্যাটেন্ড এক্সাম ভায়া গুগল ফর্ম ভিডিও, রিক্যাপচার প্রবলেম ভিডিও। এই ভিডিওগুলো যদি আপনারা না দেখেন আপনারা পারবেন না। আমি আবার বলতেছি, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এর ম্যাথের ভিডিও যদি আপনারা না দেখেন, আপনারা কোনোভাবে ম্যাথগুলো সলভ করতে পারবেন না। আমি যেগুলো দিব এটা আপনারা সলভ করতে পারবেন না, সম্ভব না। যদি ম্যাথ টিউটোরিয়াল ভিডিও দেখে দেখে খাতা কলম নিয়ে বসেন, প্রবলেম থাকলে অবশ্যই আমাকে বলবেন, খাতা কলম নিয়ে বসবেন, ভিডিওগুলো দেখবেন, প্রবলেম থাকলে আমাকে বলবেন। খুবই সহজ ম্যাথ, কিন্তু না করলে আপনারা পারবেন না। আর এক্সাম কিভাবে অ্যাটেন্ড করবে, এক্সাম মেথড রিলেটেড এই ভিডিওটা দেখবেন। আর রিক্যাপচার প্রবলেম যাদের আইডিয়া নাই রিক্যাপচার রিলেটেড, সেই ভিডিওটা একটু কাইন্ডলি দেখে নেবেন। সো ভিডিওগুলো দেখাগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে টোটাল 5টা ভিডিও, ঠিক আছে? রিভিউ ক্লাস রেকর্ডিং ভিডিওটা একটু পরে দিব। ওকে,
সো আমার চ্যাপ্টার 1 করা আছে, চ্যাপ্টার 2 আমি একটু ক্লাসের দিকে যাই, চ্যাপ্টার 2টা আমার করা নাই, ঠিক আছে? আমি এখন চ্যাপ্টার 2 এর দিকে যাই। চ্যাপ্টার 2 এর সাজেশনে আমার এই কয়টা টপিক আছে, আমি একটু হালকা আমি চ্যাপ্টার 2 এর এই টপিকগুলো একটু টাচ করে যাব। তো চ্যাপ্টার 2 এ মডিফাইড সাজেশনে লোড লাইন অ্যানালাইসিস এন্ড কিউ পয়েন্ট কি, হাফ ওয়েভ রেক্টিফিকেশন কি, ফুল ওয়েভ রেক্টিফিকেশন কি, জেনার ডায়োড জেনার রেগুলেটর কি, ভোল্টেজ ডাবলার কি, ঠিক আছে? এই কয়টা জিনিস আমি এখন দেখাবো। আর এই এক্সাম্পল প্রবলেমগুলো আমি দেখাবো না, সেটা ভিডিও টিউটোরিয়াল আছে। সেই ভিডিও টিউটোরিয়াল আমি এই কারণে বারবার দেখতে বলতেছি, এখানে কিন্তু অনেকটুকু সিলেবাস কিন্তু ভিডিও টিউটোরিয়ালে কভার করা আছে। আপনাদের কারো কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে, মানে হেফাজত মনে হচ্ছে? ওকে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, চ্যাপ্টার 2 এ আমি খুব মানে আমি দুই ভাবে বলতেছি। এখন অনেক স্টুডেন্ট সময় পড়ালেখাই করে না, রাত তাদের জন্য আমি জাস্ট এক লাইনে বলে 8টা দেব যে অ্যাট লিস্ট এই 30 মিনিট। কথাটা যেন লেখে। আর অনেক স্টুডেন্ট যারা ভালো মার্কস পেতে চায়, ঠিক আছে, তাদের জন্য আমি একটু ডিটেইলসে বলবো। এখন লোড লাইন অ্যানালাইসিস কি আর কিউ পয়েন্ট কি? লোড লাইন অ্যানালাইসিস হচ্ছে আমি একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকছি। আচ্ছা, একটু পড়াশোনার দিকে যাই। লোড লাইন অ্যানালাইসিস আর কিউ পয়েন্ট কি? লোড লাইন অ্যানালাইসিস হচ্ছে আমি একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকছি। আমরা এর আগে চ্যাপ্টার 1 এ দেখেছিলাম ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ভার্টিক্যাল এক্সিসে আই বা কারেন্ট, আর হরাইজন্টাল এক্সিসে আমি যদি ভোল্টেজটা নিই, বা আমি ভার্টিক্যাল এক্সিস বা লম্ব বরাবর আমি ভোল্টেজও টানতে পারি, হরাইজন্টাল এক্সিস আমি কারেন্টও টানতে পারি, যেটা ইচ্ছা। আমি একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কিভাবে আমি আগের চ্যাপ্টার 1 এ দেখছিলাম, এটা একটা আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, যে এরকম এখানে যে কারেন্টটা ভোল্টেজের সাথে এইভাবে করে যাচ্ছে, ঠিক আছে? এই এই গতিতে কারেন্টটা ভোল্টেজের সাথে যাচ্ছে, এটা ধরে নিলাম একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এরকম একটা কার্ভে আমি যখন একটা লাইন টানবো, কারেন্ট থেকে ভোল্টেজের দিকে আমি একটা লাইন টানবো, এই যে এই কারেন্টের যে কোনো একটা পয়েন্ট থেকে ভোল্টেজের একটা পয়েন্টে আমি যখন একটা লাইন টানবো, এই লাইনটা এই কার্ভকে যে বিন্দুতে ছেদ করবে সেটাকে কিউ পয়েন্ট বলে। লাইনটা এখানে টানা হয়েছে, আমি দেখাচ্ছি। এই যে নীল যে কার্ভটা গেছে, কালো কার্ভ একটা লাইন, কালো একটা লাইন গেছে, একটা হচ্ছে কারেন্টের একটা বিন্দুতে একটা লাইন, ভোল্টেজের একটা বিন্দুতে একটা লাইন। এই দুইটা বিন্দু সংযোগ করলে একটা লাইন সংযোগ করছে। এই লাইনটা কার্ভের যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটাকে কিউ পয়েন্ট বলে, আর এই লাইনটাকে লোড লাইন বলে। ক্লিয়ার? বোঝা গেছে এইটুকু? স্যার আরেকবার প্রবলেম রিপিট আছে? আচ্ছা, আরেকবার রিপিট করছি। এখানে আমি যে কোনো একটা কারেন্টের এই যে লম্ব বরাবর তো আমি কারেন্ট টানছি, লম্ব বরাবর আমি লম্ব এক্সিস বা ভার্টিক্যাল এক্সিস বরাবর আমি কারেন্ট টানছি। কারেন্টের যে কোনো একটা বিন্দু আমি নিব, যে কোনো একটা বিন্দু। আর হরাইজন্টাল ভূমি বরাবর আমি ভোল্টেজ টানছি, এখানে যে কোনো একটা বিন্দু টান নিলাম। এই দুইটা বিন্দু দিয়ে আমি দুইটা বিন্দু অ্যাড করলে কি হয়? লাইন হয়, ঠিক আছে? এই দুইটা বিন্দু অ্যাড করে আমি এই যে এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা, এখানে একটা আমি লাইন টানলাম। এই লাইনটা এই কার্ভকে, এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে যে বিন্দুতে ছেদ করে, সেই পয়েন্টটাকে বলা হয় কিউ পয়েন্ট, আর জি এই স্যার। লাইনটাকে বলা হয় লোড লাইন। ক্লিয়ার? জি স্যার। কেউ যদি এই লোড লাইন কিউ পয়েন্টে কোনো কিছু না পড়ে, স্যার এই যে এই কথা, কিউ পয়েন্ট, হ্যাঁ বলুন। স্যার স্যার এই যে কিউ, জি আশফিক বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আশফিক বলুন আপনার স্যার কথা। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, বলুন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। স্যার, আমি বলছি এই যে কিউ পয়েন্ট, এইটা কি স্যার আমি যে কোনো র্যান্ডম পয়েন্টে ধরতে পারবো? মানে এই যে আকাশি কালারের যে রেখাটা আছে, এটা যে কোনো জায়গায় ধরতে পারবো? আমি এটা আরেকটু তাহলে এই জিনিসটা ডিটেলস দেখাচ্ছি। একটা অঙ্কে আমি দেখাই, এইটা তো আমি এই জিনিসটা পর্যন্ত তো বুঝতে পেরেছেন যে কিউ পয়েন্ট কিভাবে হলো, ঠিক আছে? আমি একটা অঙ্কে এই কিউ পয়েন্টের ব্যাপারটা দেখাচ্ছি। একটা অঙ্ক, জি কেউ কি কিছু বললেন? আচ্ছা, এনিওয়ে আমি একটা অঙ্কে দেখাচ্ছি। এই যে একটা অঙ্ক, এখানে একটা অঙ্কে একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এখানে ড্র করছে। ক্যারেক্টারিস্টিক্স কার্ভে এখানে 0.8 ভোল্টেজ, ঠিক আছে? আর এখানে 20, ঠিক আছে?
না এটা না, এটাই কিউ পয়েন্ট নাই। আচ্ছা এইটা দেখাই, 2.2 তে কিউ পয়েন্ট আছে, ঠিক আছে। সো কিউ পয়েন্টটা কি হয়, আমার ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। আমি যদি ধরি আমার কারেন্ট 18.5 মিলি অ্যাম্পিয়ার আমার কারেন্ট এখানে আমি ধরলাম, বা লেটস সে আমি কারেন্ট আমি ধরলাম 20 মিলি অ্যাম্পিয়ার আমার দেওয়া আছে কারেন্ট, আর আমার ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট। আমি একটা লোড লাইন ড্র করলাম, ঠিক আছে। লোড লাইনটা যে পয়েন্টে ছেদ করছে, এই যে ডায়োড কারেন্ট আমার দেওয়া আছে 0.7 ভোল্ট, এই যে পয়েন্টে ডায়োড কারেন্টে ছেদ করছে সেটা হচ্ছে এখানে কিউ পয়েন্ট। সো এক একটা ম্যাথের ক্ষেত্রে বা এক একটা সার্কামস্টেন্সে কিউ পয়েন্ট ডিফারেন্ট হবে, কিন্তু কিউ পয়েন্ট কিন্তু যে কোনো পয়েন্টেই আমরা পেতে পারি। আমার যদি এই যে ডায়োডের যে ভোল্টেজ এটা যদি 0.7 এর জায়গায় 2.2 হতো, আমি তাহলে এখান থেকে ড্র করতাম, রাইট? এখান থেকে সোজা লাইন ড্র করতাম, কিউ পয়েন্টটা হতো এই জায়গাটাই, কিউ পয়েন্টটা এই জায়গাটাই হতো। বা আমার যদি কারেন্ট এখানে 20 অ্যাম্পিয়ারের জায়গায় আমার যদি কারেন্ট হতো 10 অ্যাম্পিয়ার, এখান থেকে আমি 10 থেকে ভোল্টেজও আমি 10 ধরলাম, এই 10 থেকে 10 আমি ড্র করতাম, তাহলে কিউ পয়েন্টটা হয়তো বা এই দিকে হতো। সো এই ভ্যালুর উপর কিউ পয়েন্টটা সবসময় চেঞ্জ হচ্ছে। সো এটার কোনো মানে আমার সংজ্ঞাটা হবে এরকম যে কোনো দুইটা পয়েন্ট আমি টানলে আমি কিউ পয়েন্ট পাচ্ছি, এটা আমি সহজ করার জন্য বলতেছি। কিন্তু হচ্ছে যখন যে কোনো সার্কামস্টেন্সের জন্য আমার ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়, কারেন্ট যদি আমার 20 অ্যাম্পিয়ার হয়, সেটার জন্য একরকম হবে। কারেন্ট যদি আমার 40 অ্যাম্পিয়ার হয় আর ভোল্টেজ যদি আমার 5 ভোল্ট হয়, সেটার জন্য কিউ পয়েন্ট আরেক রকম হবে। তাহলে যে ভি আর আই দেওয়া থাকবে, এটা আমি ড্র করব, তারপর ইয়েলো লাইনে যেখানে স্কাই লাইনে যেখানে যাবে ওইটা হচ্ছে আমার কিউ পয়েন্ট, তাই তো? রাইট। আচ্ছা স্যার, আমি একটু ছবিটা ওকে, হ্যাঁ। আচ্ছা স্যার, আর সবসময় আই এর যে মানটা থাকবে তার থেকে তো কিউটা একটু ডাউন হবে, কিউ পয়েন্টটা একটু ডাউন হবে। আই এর যে ভ্যালু থাকবে সেখান থেকে কিউ পয়েন্টটা পরে হবে। হ্যাঁ, এটা তো হতেই অলওয়েজ হবে, একটু কারণ ডাউন হচ্ছে থাকবে। হ্যাঁ হ্যাঁ এটা হতেই হবে, কারণ আয়ের ভ্যালু যদি উপরে থাকে, ঠিক আছে, আয়ের ভ্যালু তো হ্যাঁ। সবসময়, এটা তো সম্ভব না যে আয়ের ভ্যালু লেসে 10, মানে আমার তো ভোল্টেজ অবশ্যই, মানে আমি যদি কারেন্টটাকে ভার্টিক্যাল এক্সিসে রাখি আর ভোল্টেজটাকে আমি যদি হরাইজন্টাল এক্সিসে রাখি, এটা পসিবল না যে ভোল্টেজটা উপরের দিকে যেতে পারবে, ভোল্টেজটা তো আচ্ছা, সবসময় নিচের দিকে যাবে। তো আমার লাইনটা সবসময় একটা আমি ঢালের মতোই হবে, মানে এটা সম্ভব না ওইটাই যে স্যার ঢাল। জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, ওইটা বুঝতে পারি না ফার্স্টে, যে ভি আর আই এর মানটা দেওয়া থাকবে, ওইটা আমি ড্র করলে এই লাইনটাতে যেখানে আসবে ওইটাই হচ্ছে আমার কিউ পয়েন্ট। রাইট রাইট, এক্স্যাক্টলি। এবং এটা সবসময় ঢালের মধ্যে থাকবে, এই যে লোড লাইনটা কিন্তু সবসময় ঢালের মধ্যে থাকবে। আমরা যে ঢালের ফর্মুলা গুলো শিখেছিলাম, যে ঢালের ফর্মুলা আপনারা মোস্ট প্রবাবলি ম্যাথে এগুলো করছিলেন, সো কি লোড লাইনের সব কিন্তু হচ্ছে এই ঢালের ফর্মুলা দিয়ে হয়। এনিওয়ে লোড লাইন এটা ড্র করতে কি স্যার আমাদের গ্রাফ পেপার লাগবে? না না না, এরকম কিছুই না, আপনাদের ড্র করতে আমি দিব না আসলে। এখানে আমি ড্র করে দিব, আপনারা অঙ্ক করবেন, এটা দেখে দেখে আপনারা বুঝলে অঙ্ক করতে পারবেন, ঠিক আছে। দেখা যাবে যে আমি এই ছবিটা দিয়ে দিছি কিউ পয়েন্ট। এটার ম্যাথ কি স্যার, এটার ম্যাথ কি স্যার ওই টিউটোরিয়ালের ভেতরে আছে? হ্যাঁ ওইটার মধ্যে আছে, ঠিক আছে। ওকে। যেমন এই ম্যাথটা ধরেন, এটা একদম ছোট্ট ম্যাথ, এটা আছে, আমি তারপরে এই ম্যাথটা আমি দেখাই। বিডিকিউ দেওয়া আছে 0.7 ভোল্ট, আইডিকিউ হচ্ছে 18.5, ঠিক আছে। আর হচ্ছে আমাকে বের করতে বলছে হচ্ছে আরডি কি, ওহমস ল কি, ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আর কি, আর ইকুয়ালস টু ভি বাই আই, ঠিক আছে। ভি এর ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে। ভি এর ভ্যালু হচ্ছে 0.7 ভোল্ট, আই এর ভ্যালু হচ্ছে 18.5, সেখান থেকে আমি আরডি এর ভ্যালু 37.84 পাচ্ছি। আর আমাকে যদি কিউ পয়েন্ট ড্র করতে বলে, আমি এখান থেকে কিউ পয়েন্ট, এই যে আই এর ভ্যালু 18.5, এটা আমি ড্র করব, আর ভোল্টেজের ভ্যালু আমি ড্র করব 0.7, এটা আমি ড্র করব, সেখান থেকে আমি কিউ পয়েন্টটা পেয়ে যাব। ক্লিয়ার ব্যাপারটা? স্যার এখানে কিছু অংশ আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে, তারপরে স্যার আলাদাভাবে কি ড্র করতে হবে কিনা? আমি আসলে ড্রটা কখনো করতে দিই না, এরকম একটা অঙ্ক তো থাকার কথা যেটা ড্র থেকে। কিভাবে স্যার আমরা কিউ পয়েন্ট পাবো স্যার? এটা তো তাহলে স্যার আঁকতেই হবে। না, আমি যেটা করি আপনাদের কিউ পয়েন্ট আমি দিয়ে দিই, কিউ পয়েন্টটা আমি করে দিই, আপনারা হচ্ছে সেখান থেকে আপনারা ফর্মুলা ইনপুট করেন, ঠিক আছে। আচ্ছা এইটা মনে হয় দ্য ইন্টারসেকশন বিটুইন দ্য লোড লাইন এন্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন দ্য কিউ পয়েন্ট অ্যাজ বিডিকিউ ইকুয়ালস টু 0.78, বিডিকিউ ইকুয়ালস টু 0.78, আর হচ্ছে আইডিকিউ ইকুয়ালস টু 18.5। আচ্ছা হ্যাঁ, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, এখানে ধরেন আমার হচ্ছে ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, এই ম্যাথটা যেমন ভিডিকিউ আর আইডিকিউ আমাকে বের করতে বলছে, ঠিক আছে। ভিডিকিউ আর আইডিকিউ আপনাদের এই ছবিটা দেওয়া আছে, এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা আমি অঙ্কে দিয়ে দিলাম। আমি এখান থেকে বললাম ভিডিকিউ বের করেন আর আইডিকিউ বের করেন, ঠিক আছে। এই ছবি থেকে এই ইন্টারসেক্টিং পয়েন্ট আমি পাচ্ছি
আই এর সাথে আমি লম্ব বরাবর এখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাচ্ছি, আর হচ্ছে ভি থেকে আমি লম্ব বরাবর এখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাচ্ছি। সো এই ছবি থেকে আমি বেসিক্যালি ভিডি এর ভ্যালু পাচ্ছি 0.78, আর হচ্ছে আইডিকিউ এর ভ্যালু পাচ্ছি 18.5। এটা আপনি ছবি থেকে পাচ্ছেন, আবার এটা আপনি ফর্মুলা থেকেও পাচ্ছেন, ঠিক আছে। সো বেসিক্যালি এটা একটা কনসেপ্ট, কিন্তু আপনার ম্যাথের ক্ষেত্রে কনসেপ্টটা লাগতেছে না। ম্যাথের ক্ষেত্রে আসলে কিউ পয়েন্ট রিলেটেড কোনো কনসেপ্ট আপনার লাগবে না, কিন্তু এটা বুঝলে ভালো। মানে ম্যাথের ক্ষেত্রে আলটিমেটলি আপনি কিন্তু আইডি ইকুয়ালস টু ই বাই আর এই ফর্মুলা দিয়ে আপনি আইডির ভ্যালু পেয়ে যাচ্ছেন, বিডির ফর্মুলা ওই ফর্মুলা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন। এই কিউ পয়েন্টটা হচ্ছে কি, আপনি এরকম হতে পারে যে আপনাকে আঁকতে বলা হলো যে আপনি যে ফর্মুলা, এই যে ভিডির ভ্যালু যে 10 ভোল্ট পাইছেন, আইডির ভ্যালু যে 20 পাইছেন, এই 10টা আপনি, এই যে 10টা আপনি ড্র করলেন, 20টা আপনি ড্র করলেন, সেটার উপর বেস করে আপনি কিউ পয়েন্টটা ড্র করলেন, এরকম হতে পারে। কিন্তু ম্যাথে বেসিক্যালি আপনার কিউ পয়েন্ট থেকে আপনি ভ্যালু পাবেন না, এবং ভ্যালুটা অ্যাপ্রোপ্রিয়েটও পাবেন না। কারণ আপনার মনে হতে পারে এটা 18.5, কারো মনে হতে পারে এটা 19.5, কারো মনে হতে পারে এটা 0.7, ঠিক আছে। স্যার ম্যাথ কিছুটা বুঝতে পারছি, মানে যেটা বুঝেছেন, আর আঁকাটাও কিছুটা বুঝতে পারছি, কিন্তু এটা বুঝতে পারছি না যে প্রশ্নটা কিভাবে আসবে আর এটা অ্যান্সারটা কিভাবে করব, যেহেতু আপনি বলতেছেন যে আঁকতে হবে না। আচ্ছা আমি বলি এবার, আপনাদের ধরেন ম্যাথ এক জিনিস, থিওরি এক জিনিস, আমি আলাদা করে বলি। আপনাকে কিউ পয়েন্ট রিলেটেড কোশ্চেন করলে, মানে আমি আলাদা করে বলে দিচ্ছি যে কিভাবে কোশ্চেন করবো। আমি কিউ পয়েন্ট রিলেটেড কোশ্চেন করলে এইখান থেকে কোন একটা কথা নিয়ে কোশ্চেন করবো, যে কিউ পয়েন্টটা কি, কিউ পয়েন্ট বলতে আমি কি বুঝি, ঠিক আছে। কিন্তু ম্যাথে আপনাকে কিউ পয়েন্ট রিলেটেড আমি কোনো কিছু করবো না। ম্যাথে আপনাকে আমি এইরকম কোন একটা ম্যাথ দিব, এরকম একটা ছবি দিব, সেখান থেকে আপনি ফর্মুলা থেকে আপনি ভিডি বা আইডি বের করবেন। সো কিউ পয়েন্টের কনসেপ্ট জানা থাকলে আপনার এটা বের করতে সুবিধা হবে, কিন্তু কিউ পয়েন্ট থেকে আপনি বের করবেন না। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার ব্যাপারটা? মানে অতটা কমপ্লিকেটেড না যতটা ভাবতেছি। আপনি ইজি একটা কোশ্চেন করবেন যেটার জন্য আপনার, হ্যাঁ, যেটার জন্য আপনার হচ্ছে point- কিউ পয়েন্ট নিয়ে, কারণ হচ্ছে দেখেন কিউ পয়েন্ট নিয়ে আমি যদি কিউ পয়েন্ট নিয়েও কিন্তু কোশ্চেন করা যায়, মানে কিউ পয়েন্ট নিয়েও কিন্তু কোশ্চেন করাটা ইনফ্যাক্ট করাটা উচিত, কিন্তু কিউ পয়েন্ট নিয়ে কোশ্চেন আমিও করলে স্যার ওইটাই বলতে চাচ্ছিলাম, যদি কিউ পয়েন্ট রিলেটেড যদি কিছু আপনি দেন সেক্ষেত্রে হয় আঁকতে হবে, না হলে স্যার ম্যাথটা করতে হবে। হ্যাঁ, তো ম্যাথ করার জন্য হচ্ছে ড্রয়িংটা দরকার, আর যদি ম্যাথ ড্রয়িং ছাড়া যদি করে তাহলে আমার ম্যাথটা ক্লিয়ার পুরো বুঝতে হবে। ওই জন্য হ্যাঁ। বললাম যে আপনি শুধুমাত্র হয়তো ভি অথবা আই এর কোনো কোশ্চেন করবে, কিউ পয়েন্ট রিলেটেড কোনো কোশ্চেন করবে না। না, কিউ পয়েন্ট রিলেটেড কোশ্চেন করলে সেটা বেসিক্যালি এমসিকিউ তে থাকবে। কিউ পয়েন্ট রিলেটেড কোশ্চেনটা এমসিকিউ তে থাকবে, কিউ পয়েন্ট বুঝতে পারছে কিনা এই রিলেটেড কোশ্চেনটা এমসিকিউ থাকবে। আর এই কিউ পয়েন্টের এই কনসেপ্টটা যদি বুঝতে পারে, ম্যাথে সেটা হেল্প করবে, এই ম্যাথে এই জিনিসটাতে আলটিমেটলি সেটা হেল্প করবে, ঠিক আছে। কিন্তু ম্যাথটা কিন্তু সলভ করতে হবে আসলে ফর্মুলা দিয়ে। এখানে ফর্মুলা যে দেওয়া আছে, এই ফর্মুলাটা নিয়ে আলোচনা করতেছি, এই ফর্মুলা থেকে ম্যাথটা হেল্প হবে। ওকে স্যার আমাদের ক্লাস কি 1 ঘন্টা ফিক্সড, মানে এটা কি বাড়বে বা কোন ক্লাস? মানে এই আমাদের যে রিভিউ ক্লাসটা এটা কি 1 ঘন্টাই হবে নাকি যতক্ষণ, বেশি নেবেন? না না না, এটা আমি হচ্ছে যতক্ষণ আপনাদের সলভ না হয় ততক্ষণ আমি নিব। এটা আমি রেগুলার ক্লাসে গতকাল নিয়েছিলাম 90 মিনিট, 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগছিল, ঠিক আছে। আপনাদের মোটামুটি সবকিছুই শেষ, আপনাদের জাস্ট কিছু কনসেপ্ট দেখানো বাকি আছে, আর কিছু বাকি নেই, ঠিক আছে। বাকিটা আপনাদের উপর, কারণ আপনাদের ম্যাথের টিউটোরিয়াল গুলো কিন্তু আমি আপনাদের ক্লাসে দেখাচ্ছি না, ম্যাথ টিউটোরিয়াল গুলো আপনাদের নিজেদের দেখে নিতে হবে। এখন এটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা পারবেন না, এটা আমি বারবার বলতেছি ক্লাসে। আপনারা যদি মনে করেন আপনারা আমার ক্লাস অ্যাটেন্ড করছেন, কিন্তু ক্লাস কিন্তু আসলে অ্যাটেন্ড করা হয়নি, কারণ ক্লাসের অনেক কিছুই বাকি আছে। চ্যাপ্টার 1 এর ম্যাথ টিউটোরিয়াল বাকি আছে, চ্যাপ্টার 2 এর ম্যাথ টিউটোরিয়াল বাকি আছে। ম্যাথ টিউটোরিয়াল গুলো বসে বসে দেখতে হবে, করতে হবে, না হলে ম্যাথ গুলো পারবেন না। ওকে, আচ্ছা, এবার কিউ পয়েন্ট আর লোড লাইন, আমি জাস্ট শর্টে একটা সংজ্ঞার মতো কিউ পয়েন্ট আর লোড লাইনের কথা আমি বললাম। এখন আমি যদি বলি যে আমি যদি ফর্মুলা আনতে চাই, কিউ পয়েন্টের জন্য আমি কত ভ্যালু পাবো, ঠিক আছে, ই এর ভ্যালু কত পাচ্ছি, তারপর হচ্ছে টোটাল যে ভোল্টেজ সেটার ভ্যালু আমি কত পাচ্ছি। সো এটা আমি যদি এখন বের করতে চাই, এখানে দুই রকম ফর্মুলা আছে। একটা হচ্ছে এটা একটা ফর্মুলা, আমি যদি ই ইকুয়ালস টু ভিডি প্লাস আইডি আর, এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটা আমি একটু দেখাই, কোন একটা অঙ্ক থেকে। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু এখানে মেইন সোর্স। ধরা যাক এই অঙ্কটা আমি যদি বলি, আপনারা তো কেভিএল জানেন, কেভিএল কি জানেন আপনারা? জি স্যার।
আচ্ছা, কেভিএল করলে কি হয়, এখানেতে মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, ঠিক আছে, আমি ধরলাম মাইনাস থেকে প্লাসটাকে আমি ধরলাম, নর্মাল ধরলাম, তাহলে ইটাকে আমি পজিটিভ ধরলাম, প্লাস থেকে মাইনাস যাচ্ছে, ই মাইনাস ভিডি মাইনাস মাইনাস কি মাইনাস ভিআর, তাই না? এটাই তো কেভিএল। এখান থেকে আমি আমার কারেন্টটা যাচ্ছে, তাহলে এটা কি হয়, ই মাইনাস ভিডি মাইনাস ভিআর, তাই হচ্ছে কি? জি স্যার। এটাই তো কেভিএল, খুব সিম্পল। যদি কেউ নাও জেনে থাকে, এই যে মাইনাস থেকে প্লাস, এটাকে আমি আমি কারেক্ট ধরলাম, এটাকে কারেক্ট ধরলাম, প্লাস থেকে মাইনাসের আগে সবসময় মাইনাস বসবে, এখানে প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, সেটা থেকে মাইনাস বসবে, তাহলে ই মাইনাস ভিডি মাইনাস ভিআর, ভিআর কে আমি সমানের পাশে নিলাম, ভিআর ইকুয়ালস টু ই মাইনাস ভিডি। ই এর ভ্যালু কত, 8 ভোল্ট, ভিডির ভ্যালু কত, 0.7 ভোল্ট। এটা মনে রাখবেন, ডায়োড ভোল্টেজ সবসময় সিলিকন ডায়োড আমরা ইউজ করি, ডায়োড ভোল্টেজের ভ্যালু হচ্ছে 0.7 ভোল্ট। সো ভিআর ইকুয়ালস টু 7.3 ভোল্ট। আমি কিন্তু ম্যাথটাও দেখে ফেললাম, ভিআর এখানে ভিআর বের করতে বলছে 7.3 ভোল্ট, ভিডির ভ্যালু 0.7 ভোল্ট সব সময়, ঠিক আছে। আইডির ভ্যালু কত এখান থেকে আমি পেয়ে গেলাম। সো আমার পয়েন্ট হচ্ছে, আমি এখানে এই জিনিসটাই বলতে চাচ্ছি, এখন ই মাইনাস সময় ভিডি মাইনাস ভিআর, এটা হচ্ছে কেভিএল আমরা পাই। 8:45 এই জিনিসটা আমি এখানে, আমি এই থিওরিতে আমি যদি এটা বসাম, ই মাইনাস ভিডি মাইনাস ভিআর, এটাকে আমি সমানের পাশে নিয়ে গেলাম, ই ইকুয়ালস টু ভিডি প্লাস ভিআর, ভিআর এর জায়গায় আমি আইডি ইনটু আর লিখতে পারি, ভি ইকুয়ালস টু আইআর, ওহমস ল, ঠিক আছে। সো ভিআর এর জায়গায় আমি আইডি ইনটু আর লিখতে পারি, ঠিক আছে, এটা আমি লিখলাম, ঠিক আছে। সো এইখান থেকে আমি যে ফর্মুলার যে সূত্রপাতটা করতে হলো, সেটা বোঝানোর জন্য আমি ওই অঙ্কটা লিখে গেলাম, ঠিক আছে। এখান থেকে কেভিএল, একটা সিম্পল একটা কেভিএল থেকে এই ফর্মুলার সূত্রপাতটা হয়েছে, ই ইকুয়ালস টু ভিডি প্লাস আইডি আর, ঠিক আছে। এখান থেকে আমি যদি ভিডি ইকুয়ালস টু 0 ভোল্ট বসাই, ভিডি একবার আমি 0 ভোল্ট বসাবো, একবার আমি আইডি 0 ভোল্ট বসাবো। কেন? প্রথমে একবার আমি চিন্তা করব, একবার আমি চিন্তা করব ভার্টিক্যাল এক্সিস, মানে লম্ব বরাবর, লম্ব বরাবর শুধু কারেন্ট আছে, কোনো ভোল্টেজ নেই। যখন আমি লম্ব বরাবর চিন্তা করব, তখন আমি ভিডি ইকুয়ালস টু 0 বসাবো। এখানে লম্ব বরাবর আমি চিন্তা করছি, ভিডি ইকুয়ালস টু 0 বসলাম। সো এই ফর্মুলায় আমি ভিডি ইকুয়ালস টু 0 বসালে 0 বসালাম, শুধু থাকে ই ইকুয়ালস টু আইডি আর, ঠিক আছে। তারপর এখান থেকে আমি পাই আইডি ইকুয়ালস টু ই বাই আর। এখান থেকে এই ফর্মুলা সূত্রপাত হলো, আইডি ইকুয়ালস টু ই বাই আর। এবার আমি হরাইজন্টাল এক্সিস কনসিডার করি, ঠিক আছে। হরাইজন্টাল এক্সিস আমি কনসিডার করতেছি, এখানে হরাইজন্টাল এক্সিস, এখানে শুধু ভিডির ভ্যালু আছে, কোনো আই এর ভ্যালু নাই। এখানে আইডি ইকুয়ালস টু 0 বসাবো, আইডি ইকুয়ালস টু 0 বসলাম। হরাইজন্টাল এক্সিস বরাবর আইডি ইকুয়ালস টু 0 বসলে, এখানে আইডি ভ্যালু এখানে আমি যদি বসাই দিই, এই যে 0 বসাই দিলাম, সেখানে আমি পাইলাম ই ইকুয়ালস টু ভিডি। এখান থেকে এই ফর্মুলাটা আমি পেলাম। এখানে কিন্তু তিনটা ফর্মুলা, 2.1 এ একটা ফর্মুলা, 2.2 তে একটা ফর্মুলা, 2.3 তে একটা ফর্মুলা। এই ফর্মুলাগুলো কিছুই না, একটা সিম্পল কেভিএল থেকে, এই কেভিএল থেকে আমি এটা পাচ্ছি। সেখানে আমি একবার হরাইজন্টাল এক্সিস কনসিডার করছি, সেখানে আমি আইডি পাচ্ছি, একবার ভার্টিক্যাল এক্সিস কনসিডার করছি, সেখানে আমি ভিডি পাচ্ছি। ওকে, ক্লিয়ার? এই তিনটা ফর্মুলা কি ক্লিয়ার, এই ডিরাইভেশন, এই ফর্মুলাগুলোর? জি স্যার। ওকে, সো এই কথাগুলো আমি যদি লোড লাইন অ্যানালাইসিস কিউ পয়েন্ট রিলেটেড আমি যদি লিখি, কেউ যদি চাই, আমি প্রথমে যেরকম সহজভাবে বুঝাইছি লোড লাইন কি, কিউ পয়েন্ট কি, সে কথাটাও লিখতে পারে। এবং এই ভিতরের কথাগুলো যদি কেউ জানে, সেটা হেল্পফুল হবে। এই ভিতরের কথাগুলো জানলে এখান থেকে এই যে ম্যাথের যে ফর্মুলাগুলো, এই যে ভিডি ইকুয়ালস টু ই, ভিডি ইকুয়ালস টু ই কোথা থেকে, এই যে এখান থেকে 2.3 এর ফর্মুলা, ভিডি ইকুয়ালস টু ই। ওকে, এখানে কি আইডি ইকুয়ালস টু ই বাই আর, এটা হচ্ছে 2.2 এর ফর্মুলা, আইডি ইকুয়ালস টু ই বাই আর, ঠিক আছে। সো ম্যাথ যখন করতে যাবে, এই থিওরিটা কাজে লাগবে, এই ফর্মুলাগুলো। ওকে, আবার এই যে কেভিএল, এখানে আমরা কেভিএল বসাইছি, যে এই যে এই ফর্মুলাটা, প্রথম মেইন ফর্মুলাটা, এখানে আমি কিন্তু কেভিএল বসাই ফার্স্ট নিলাম, ই মাইনাস ভিডি মাইনাস ভিআর, ঠিক আছে। সেই কেভিএল বসাই আমি কিন্তু এখানে পাচ্ছি। এটা সবই কিন্তু এই যে কেভিএল বসানোর পর আমি সেখান থেকে ভিআর বের করতেছি, আইডি বের করতেছি, দ্যাটস ইট। কেভিএল আর ওহমস ল, আর কিছুই নাই এই অঙ্কগুলোতে, কেভিএল আর ওহমস ল ছাড়া কিছুই নাই। ওকে, কেভিএল নিয়ে কারো প্রবলেম আছে? না স্যার। সিএসসি কারোর প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, সো কেভিএল আর ওহমস ল কি, ভি ইকুয়ালস টু আইআর, আর কেভিএল হচ্ছে যে কোন দিক দিয়ে কারেন্ট পাস করছে সেইটার উপর বেস করে আমি ফর্মুলাটা বসাবো। ওকে, আচ্ছা, সো লোড লাইন অ্যানালাইসিস আর কিউ পয়েন্ট আমরা মোটামুটি বুঝতে পারছি। আমি অত ডিটেইলসে কোনোটাই যেতে পারবো না, আসলে আমার কাছে সময় খুব কম। হাফ ওয়েভ রেক্টিফিকেশন আর ফুল ওয়েভ রেক্টিফিকেশন আমি যাই। আচ্ছা, হাফ ওয়েভ রেক্টিফিকেশন কি আর ফুল ওয়েভ রেক্টিফিকেশন কি, এটা আমরা একটু যাবো। আচ্ছা, হাফ ওয়েভ রেক্টিফিকেশন হচ্ছে
কোন একটা ওয়েব ফর্ম আমি যদি কল্পনা করি, লেটস সে এই একটা ওয়েব ফর্ম, আমি একদম সহজ কথায় বলবো, আবার একটু ডিটেইলসেও যাব, ঠিক আছে? সহজ কথায় বললে আমি যদি একটা ওয়েব ফর্ম কল্পনা করছি, ওয়েব ফর্মের দুইটা দুইটা ভাগ আছে, একটা হচ্ছে পজিটিভ ভাগ, এই যে এখান থেকে এইটুকু, আচ্ছা এটা লেটস সে এখান থেকে এই 0 থেকে এই পর্যন্ত, এই যে এইখানে যে এই বিন্দু, এইটা হচ্ছে পজিটিভ ভাগ, আর এই বিন্দু থেকে এই বিন্দু এটা হচ্ছে নেগেটিভ ভাগ। এইটুকু তো আমরা বুঝি, তাই না, একটা ওয়েব ফর্ম? বোঝা যাচ্ছে? প্রবলেম হচ্ছে? আচ্ছা, এই ওয়েব ফর্মের পজিটিভ ভাগ আর নেগেটিভ ভাগ, ঠিক আছে? এই পজিটিভ ভাগটা যদি আমি রাখি আর নেগেটিভ ভাগটা আমি যদি বাদ দিয়ে দিই, বা আমার যদি কারেন্ট ব্লক হয়ে যায়, আমি যদি চিন্তা করি এখানে আমার ভোল্টেজ ব্লক হয়ে যাচ্ছে, সেই নেগেটিভ ভাগে আমি ধরা যাক এই যে এখানে, এই যে এই পজিটিভ ভাগটা আমার আছে, এই নেগেটিভ ভাগে আমার ভোল্টেজটা 0 হচ্ছে, ভোল্টেজটা ব্লক হয়ে যাচ্ছে। বা আমি এমন ভাবে বলি যে প্রথম 5 সেকেন্ডে আমার ভোল্টেজ পাস হচ্ছে, কোন একটা ইলেকট্রিক্যাল সার্কিট মানে প্রথম 5 সেকেন্ডে আমার ভোল্টেজ পাস হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে? প্রথম 5 সেকেন্ডে আমার 10 ভোল্ট পাস হচ্ছে, পরের 5 সেকেন্ডে আমার এই ভোল্টেজটা ব্লক হয়ে যাচ্ছে, কোনো ভোল্টেজ পাস হচ্ছে না, 0 ভোল্ট। আবার পরবর্তী 5 সেকেন্ডে আমার আবার 10 ভোল্ট পাস হচ্ছে, আবার পরবর্তী 5 সেকেন্ডে 0 ভোল্ট, মানে ইভেন নাম্বারে গিয়ে 0 ভোল্ট হচ্ছে, অড নাম্বারে গিয়ে 10 ভোল্ট 10 ভোল্ট করে পাস হচ্ছে। তো এইরকম ক্ষেত্রে যখন আমার ভোল্টেজটা ব্লক হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা, এই প্রসেসটা, এটাকে আমরা হাফ ওয়েভ রেকটিফিকেশন বলি। ক্লিয়ার? এইটুকু বুঝা গেছে? এটুকু কি বোঝা গেছে? হাফ ওয়েভ রেকটিফিকেশন, এই যে অর্ধেকে ব্লক হয়ে যাচ্ছে, পজিটিভ হাফ সাইকেল ঠিক থাকছে, নেগেটিভ হাফ সাইকেল যাচ্ছে না। ওকে, সো হাফ ওয়েভ রেকটিফিকেশনের বেসিক হচ্ছে এটা। আর আমি যদি ভিতরে যাই, হাফ ওয়েভ রেকটিফিকেশন আসলে কি, একটা এসি ভোল্টেজটাকে আমি ডিসি ভোল্টেজে কনভার্ট করার জন্য হাফ সাইকেল ইউজ করব। এটা একটা হাফকে রাখবে আর একটা হাফকে ব্লক করবে, ঠিক আছে? এটা হচ্ছে এসি ভোল্টেজটাকে ডিসি ভোল্টেজে করার জন্য আমি হাফ ওয়েভ ইউজ করব। এখানে এই ছবিটা ক্লিয়ার দেওয়া আছে, একটা ওয়েভ ফর্ম, এখানে পজিটিভ আছে, নেগেটিভ যে ওয়েভ ফর্মটা সেটা বাদ দেওয়া হয়েছে, নেগেটিভটাই হচ্ছে কোনো ভোল্টেজ পাস হচ্ছে না, 0 ভোল্ট, এখানেও নেগেটিভটাই 0 ভোল্ট, ঠিক আছে? বা এখানেও দেওয়া আছে, এখানে আমার হাফ ওয়েভে এইখানে পজিটিভ একটা, এই যে এই পর্যন্ত এই ওয়েভ ফর্মটা এই পজিটিভ হাফ সাইকেল পর্যন্ত থাকছে, নেগেটিভ হাফ সাইকেলে 0 হচ্ছে, ঠিক আছে? এই টোটাল যে ব্যাপারটা সেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন। এটা হচ্ছে AC ভোল্টেজকে ডিসি ভোল্টেজে কনভার্ট করার জন্য আমরা হাফ ওয়েভ রেকটিফিকেশনটা ইউজ করি। হাফ ওয়েভ স্যার আমি স্যার ওই থেকে করেন কারেন্টকে কোনটা হবে ভোল্টেজকে, মানে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজ করে, AC এসি কারেন্টকে ডিসি কারেন্ট করে কে স্যার? না, এটা এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজ করবে। ঠিক আছে? Process of removing one half the input signal to establish a DC level. Input signal অর্ধেক রিমুভ করার যে প্রসেস সেটাকে হাফ ওয়েভ রেকটিফিকেশন বলা হয়। The process of removing one half the input signal to establish DC level rectification. কেউ যদি আমি মার্কস দিতে পারবো। এটা হচ্ছে VDC কোস 0.6। আচ্ছা, এরপর ফুল ওয়েভ রেকটিফিকেশন। ফুল ওয়েভ রেকটিফিকেশন কি 118 VM, এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন কি হয়? ডিরাইভেশন অনেক বড় ইনপুট ভোল্টেজ থেকে ডিরাইভেশন দেখার দরকার নাই, শুধু এইটুকু লিখলেই হবে। এই ফর্মুলাটা থাকলে D1 আর D4 উপর দিকে যাচ্ছে, আমি ধরছি এটা সমজাতীয় ডায়োড। D2 D3 নিচের দিকে যাচ্ছে, এটাকে আমি ধরছি সমজাতীয়। D2 আর D3 সমজাতীয় ডায়োড, D1 আর D4 সমজাতীয় ডায়োড। সো এখন D1 আর D4 কে আমি যদি অফ স্টেটে রাখি,
অ্যাম্পলিফায়ার ইউজ করব, আমি তখন দেখবো যে ডিসি লেভেলটা আমি ধরা যাক ডিসি লেভেলটা যেমন এটা ডিসি লেভেল 0 থেকে এই 2V না ধরে আমি দিলাম -20, ঠিক আছে, ধরো ভিটা 10, 0 থেকে 2V, 0 থেকে -20, সেই ডিসি লেভেলটা আমি কমানো বাড়ানো, 0 থেকে V1 এ চলে গেল, উপরে চলে গেল ডিসি লেভেলটা। তো ডিসি লেভেলটা কমানো বাড়ানো যে করি সুবিধার জন্য, ডায়োড বা রেজিস্টার বা ক্যাপাসিটরের বিভিন্ন কারণে আমি কমানো বাড়ানো যে করতে পারি ডিসি লেভেলটা, সেটাকে আমরা ক্ল্যাম্পার বলি। সো এটা ওয়েভ ফর্ম, ডিসি লেভেলের ওয়েভ ফর্মটা বিভিন্নভাবে শিফট করে, এক জায়গা থেকে আরেক জায়গায় উপরে নিচে করে, এটা হচ্ছে ক্ল্যাম্পার। সো ক্লিপার ক্ল্যাম্পার সম্পর্কে বোঝা গেছে? জি স্যার। ক্লিপারে হচ্ছে পোর্শন কেটে নেয়, আর ক্ল্যাম্পার হচ্ছে ডিসি লেভেলটা উপরে নিচে করে দেয়। ক্লিপার ক্ল্যাম্পার নিয়ে কোনো কোশ্চেন করবো না, জাস্ট জানার জন্য ক্লিপার ক্ল্যাম্পার। আচ্ছা, জেনার ডায়োড রেগুলেটর কিছু ফর্মুলা আছে, এটা একটু কাইন্ডলি দেখে নিতে হবে, এখানে ডিরেক্ট দেওয়া আছে কি কি। প্রথমে কি করব, জেনার ডায়োড রিমুভ করব নেটওয়ার্ক থেকে, তারপর ভোল্টেজ ক্যালকুলেট করব। পরবর্তীতে ভি হচ্ছে জেনারেল ভোল্টেজের চেয়ে রেগুলার ভোল্টেজ বেশি কিনা সেটা দেখব, যদি বেশি হয় তাহলে জেনারেল ডায়োড অন স্টেটে যাবে, আর যদি কম হয় তাহলে জেনারেল ডায়োড অফ স্টেটে যাবে, ঠিক আছে। আর পরবর্তীতে হচ্ছে অন স্টেট হওয়ার পরে প্যারালাল এলিমেন্ট কিভাবে সেম থাকবে কিনা সেটা দেখব। ভিএল মানে যে লোড ভোল্টেজ আর যে জেনারেল ভোল্টেজ সেটা ইকুয়ালস হবে। তারপরে এখানে কিছু ফর্মুলা আছে যে জেনারেল ডায়োড কারেন্ট পাস করার, যে এখানে এই আইআর মানে কিন্তু রেজিস্ট্যান্স কারেন্ট, আইজেড মানে হচ্ছে জেনারেল কারেন্ট, আইএল মানে হচ্ছে লোড কারেন্ট, ঠিক আছে। এইভাবে করে কিছু ফর্মুলা দেওয়া আছে, কিছু কন্ডিশন দেওয়া আছে, সেটার উপর বেস করে আমি ফাইনালি পাওয়ারটা পাবো, জেনারেল ডায়োডে কিরকম পাওয়ার আমি পাবো সেটার ফর্মুলাটা আমি ফাইনালি পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, এখানে ভোল্টেজ ডাবলার, আমি ক্যাপাসিটার ধরা যাক দুইটা ক্যাপাসিটার আছে, ঠিক আছে, যেটা মেইন যে আমি এখানে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা সেকেন্ড ক্যাপাসিটর অ্যাক্রসে আমি সেটা ডাবল ভোল্টেজ পাবো, ঠিক আছে, সেটা হচ্ছে ভোল্টেজ ডাবলের ফর্মুলা। সো এরকম এমসিকিউ থাকতে পারে যে আমি এখানে দিলাম ভিএম এর একটা ভ্যালু দিয়ে দিলাম, তারপরে আমি C2 কত আমি জিজ্ঞেস করতে পারি, যেখানে C2টা কত বা 2VM কত, ঠিক আছে, বা ভোল্টেজ ডাবলার ক্ষেত্রে এখানে VC2 ইকুয়ালস টু কত, ভিএম আমি যদি এখানে 10 দিই তাহলে VC2 এখানে কত হবে, 2 × 10, 20 হবে, ডাবল হয়ে যাবে। বা আমি VC2 দিয়ে দিলাম, 20 দিয়ে দিলাম, ভিএম কত আমি বলতে পারি, তো ভিএম কত হবে, অর্ধেক হয়ে যাবে। সেটা হচ্ছে ভোল্টেজ ডাবলার কনসেপ্ট। আমার যদি দুইটা ক্যাপাসিটর থাকে আর অ্যাক্রসে আমার হচ্ছে মেইন ভোল্টেজের অ্যাক্রসে যদি একটা সেকেন্ড ক্যাপাসিটর থাকে, সেটা হচ্ছে সেই ভোল্টেজটা ডাবল হয়ে যাবে সেকেন্ড ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজটা। ওকে, কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম আছে? স্যার এটা রিভিউ ক্লাস তো একটু মানে কনফিউজড হয়ে যাচ্ছে যে কোশ্চেন গুলো কিভাবে হবে, কারণ জিনিসগুলো তো অনেক কমপ্লিকেটেড। জিনিসগুলো অত কমপ্লিকেটেড না, আপনারা যখন পড়বেন তখন জিনিসগুলো ইজি লাগবে। আমি হচ্ছে হয়তোবা আপনাদেরকে বেশি সময় ধরে জিনিসগুলো দেখাতে পারতেছি না, আনফরচুনেটলি ক্লাস একটু কম হয়েছে, এটা সত্যি। ক্লাস যদি একটু প্রপার ওয়েতে ক্লাস না হয়তো আমার একটু বেশি সময় ধরে জিনিসগুলো দেখাতে পারতাম। আর যেটা স্টুডেন্টদের যেটা করতে হয় বা যে জিনিসটা মানে যেরকম করে আসা উচিত, যে একটা ক্লাস হবে স্টুডেন্টরা পড়বে দেখবে জিনিসগুলো, সেরকম হয় নাই। দেখা যায় যে আপনারা হয়তো এর আগে জিনিসগুলো আমারও পড়ানো হয়নি, চ্যাপ্টার 1 অবশ্য পড়ানো হয়েছে, চ্যাপ্টার 1 হয়তো বা আপনারা দেখেছেন, আমি জানি না, অ্যাসেসমেন্ট না হয়নি, জাস্ট প্রেজেন্টেশন বা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, একটা পোস্টার প্রেজেন্টেশন নিয়েছিলাম, ঠিক আছে, তাও সেটা হচ্ছে জাস্ট সাবমিট করে দিয়েছেন আপনারা। চ্যাপ্টার 2 তো আমার করানোই হয় নাই, চ্যাপ্টার 2 এর এই জিনিসগুলো আপনারা যখন নিজেরা করবেন তখন জিনিসগুলো একটু ইজি লাগবে, সাথে সাথে যখন অঙ্কগুলো করবেন তখন আরেকটু ইজি লাগবে, ঠিক আছে। সো জিনিসগুলো অত কমপ্লিকেটেড না, জিনিসটা যদি ইজি করে দেখেন আমার মনে হয় ইজি হবে, খুব কঠিন হবে না। কোশ্চেন গুলো আমি যে খুব কঠিন কোশ্চেন দিব সেরকমও না, আবার খুব সহজ কোশ্চেন দিব সেরকমও না। আপনারা যদি পড়ালেখা করেন, জিনিসগুলো মোটামুটি সময় দেন, তাহলে আপনারা সবাই পারবেন, না পারার মতো কিছু নাই। আর অবশ্যই অঙ্ক বলতাম স্যার। জি বলুন স্যার, আমাদের এই যে পরীক্ষা রিলেটেড যা কিছু আছে আমাদের একটু কাইন্ডলি মেসেঞ্জারে দিয়ে দেন স্যার। আমরা অনেক কিছুই তো মিস করে ফেলছি, এখন আসলে খুঁজে পাওয়াটাও আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। আচ্ছা, আমি মেসেঞ্জারে সবকিছু দিয়ে দিচ্ছি, মানে স্যার গ্রুপে পরীক্ষা রিলেটেড যা কিছু আছে এগুলো একটু দিয়ে দেন স্যার, তাহলে আমাদের জন্য সবার জন্য একটু সুবিধা হবে।
হ্যাঁ, গ্রুপে আপনারা কোন জায়গা থেকে পাবেন এটা আমি দিয়ে দিচ্ছি, গাইডলাইন ফর এক্সাম এগুলো কিন্তু দেওয়া আছে, কিন্তু আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। কিন্তু এরকম হয় যে চ্যাটের আগে পিছিয়ে হয়ে গেছে, চ্যাট কেউ একজন কোন একটা চ্যাট করলো সেটা পিছনে চলে গেল, এরকম হতে পারে। স্যার আপনাদের ত্রিপলি গ্রুপে খুব একটা সেট হয় না স্যার, ওখানে তো দিলে আমরা পাবো আশা করি স্যার। আমার যে ইলেকট্রনিক্স ইভিনিং যে গ্রুপটা আছে সেখানে আমি এভরি ম্যাটেরিয়ালস আমি দিয়ে দিচ্ছি, এখনই আপনাদের এই মানে ক্লাস অবস্থায় আমি দিচ্ছি। সো স্যার ইউটিউবের এই লিংক গুলো স্যার, যে ম্যাথের যে লিংক গুলো আছে প্লাস সাজেশন, হ্যাঁ, আমি আমাদের ক্লাস overall অবস্থায় পরীক্ষার দিচ্ছি। যা কিছু জাস্ট আছে হ্যাঁ, সেগুলো আমি একটু জাস্ট kindly- আরেকটা জিনিস আমার আপনাদের দেখানো বাকি, সেই জিনিসটা দেখানো হয়ে গেলে আমি সেই ক্লাস অবস্থায় দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস সেটা দেখানো বাকি আছে, সেটা হচ্ছে যে এক্সাম মেথড দেখাইছি, পারমিটেড স্টুডেন্টস ভায়া পোর্টাল। আচ্ছা, পোর্টালে কারা কারা পারমিটেড? আচ্ছা, আপনাদের যেরকম পোর্টালে যেরকম আসে, আপনাদের অনেকেই কোশ্চেন করেন আমি কি পারমিটেড হইছি কিনা, বা আমাদের হচ্ছে আমি পে করছি পারমিটেড হইছে কিনা। তো আমাদের ইনস্ট্রাকশন আসছে যে পারমিটেড স্টুডেন্ট ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। পারমিটেড স্টুডেন্ট যারা, তাদের লিস্ট একবার আমি কন্ট্রোলারে পাঠাবো, তারপরে সেই লিস্ট অনুযায়ী পরীক্ষা নেওয়া যাবে, এর বাইরে পরীক্ষা নেওয়া যাবে না। তো আমার পরীক্ষা অনেক পরে, আমার পরীক্ষা মনে হয় 24 তারিখে না? জি স্যার। হ্যাঁ, আমার পরীক্ষা 24 তারিখ, আশা করি 24 তারিখের মধ্যে আপনাদের সবার পারমিশন আপনারা নিয়ে নিতে পারবেন আশা করি। আমি তারপর আপনাদের পারমিটেড স্টুডেন্টস এর যেভাবে পরীক্ষাটা মানে যেভাবে আপনাদের লিস্টটা থাকে সেভাবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। লেটস সে ইলেকট্রনিক্স 1 গ্রুপ বি। আচ্ছা, এটা হচ্ছে ইলেকট্রনিক্স ট্রিপলির ব্যাচ, ঠিক আছে? ট্রিপলি ব্যাচে হচ্ছে এই স্টুডেন্ট গুলো পারমিশন আছে। সো এখানে আমি বেশ অনেক স্টুডেন্টই আছে, ঠিক আছে? একটু কাইন্ডলি মিউট করবেন, কার কি আসতেছে, রাহাত একটু মিউট করো, ঠিক আছে? আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, তো এখানে অনেকেরই পারমিশন আছে। তো এখানে যদি আপনার নাম না থাকে তাহলে হয়তোবা পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে, আমাদের কিছু করা থাকবে না, ঠিক আছে? তো এখানে যাতে নাম আছে, সো ইউ আর সেফ, আপনাদের পরীক্ষা নিয়ে কোনো সমস্যা নাই। আপনাদের ক্লিয়ার আছে, ডিউ সব ক্লিয়ার আছে, বা আপনাদের যে প্রসিডিউর আছে সব ক্লিয়ার আছে, ঠিক আছে? সো এরকম আমাদের একটা লিস্ট থাকে। আমি সিএসসি আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি, দেখাতে তো কোনো সমস্যা নেই। এটা ট্রিপলি দেখালাম, গ্রুপ বি। স্যার আমরা টিভিতে পুরো দেখতে পারি না স্যার, আমার একটু একটু স্লোলি দেখানো যায় কিনা? আচ্ছা আচ্ছা, আমি ট্রিপলিটা তাহলে শেষ করি আগে। ইলেকট্রনিক্স গ্রুপ বি, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে এটা হচ্ছে লিস্ট, এখানে যদি নাম থাকে সো ফাইন, ইউ আর ফাইন, আপনাদের পরীক্ষা নিয়ে কোনো সমস্যা হবে না। আর এখানে যদি নাম না থাকে সেক্ষেত্রে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তাদের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেটলি যদি পরীক্ষা কেউ অ্যাটেন্ডও করে সেটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে, কারণ হচ্ছে এই লিস্টটা আবার কন্ট্রোলারকে পাঠাইতে হয়, ঠিক আছে? তো আমি লিস্টটা একবার দেখাচ্ছি আপনাদেরকে, কারণ অনেকেই আছে যে টাকা পরিশোধ করছে কিন্তু আপডেট হয় নাই, এরকম ঘটনা আমি পাইছি। মানে অনেক টিচাররা এটা নিয়ে ঝামেলায় পড়তেছে, যেটা স্টুডেন্ট বলছে টাকা পরিশোধ করছে, পারমিটেড লিস্টে নাম নাই, সো এটা কমপ্লিকেশন সৃষ্টি করতেছে। সো এখানে যদি এখনো পর্যন্ত আপনি টাকা পরিশোধ করে থাকেন বা আপনাদের প্রসিডিউর শেষ হয়ে থাকে কিন্তু আপনার এখানে যদি নাম না থাকে বা আইডি না থাকে, তবে অবশ্যই আপনারা অ্যাকাউন্টস টাকায় যোগাযোগ করবেন, ঠিক আছে? অ্যাকাউন্টস টাকায় যোগাযোগ করলে আমার মনে হয় এটা সলভ করা যাবে, ঠিক আছে? সবাই কি দেখছেন এই নামের লিস্টটা? জি স্যার। আচ্ছা, এই নামের লিস্ট আমি এটা গেলাম। যদি এরকম হয়ে থাকে, এরকম কেস যদি থেকে থাকে, ঠিক আছে? সো আগের থেকে মানে পরীক্ষার আগে যেন জিনিসগুলো সলভ হয়ে যায়, পরীক্ষার সময় সলভ হলে ডিফিকাল্ট, পরীক্ষার সময় অনেকক্ষণ ঝামেলা হয় ওই সময়। আচ্ছা, এটা হচ্ছে সিএসসি লিস্ট। সিএসসি লিস্টে হচ্ছে এইটা, ঠিক আছে? সো এখানে হচ্ছে ওনাদের যাদের নাম আছে তাদের হচ্ছে পরীক্ষা নিয়ে কোনো প্রবলেম নাই, যাদের নাই তারা কাইন্ডলি নাম যাতে থাকে সেটার চেষ্টা করবেন, সো দ্যাট আমাদের পরীক্ষা নিয়ে কোনো কমপ্লিকেশনস না হয়, ঠিক আছে? সো এইভাবে আমরা আমাদের এই পোর্টালে এরকম লিস্ট চলে আসে, সো এইভাবে আমরা ইউজুয়ালি টিচাররা পরীক্ষা নিই, ঠিক আছে? এটা দেখানো বাকি ছিল। আচ্ছা, এখন আপনাদের এই যে এই জিনিসগুলো যদিও আমি এখানে দিয়ে রাখছি, তারপর আমি জানি আপনাদের ওয়েবসাইট ঘেটে বের করতে আপনাদের প্রবলেম হবে। আমি ক্লাস চলাকালীন অবস্থায় আমি আপনাদের যা যা লিঙ্ক আছে আমি দিচ্ছি, জাস্ট গিভ মি সাম মিনিট। আমি একটা করে আমি প্রত্যেকটা জিনিস দিচ্ছি, তারপর আপনাদের এই গাইডলাইনটা আমি দিয়ে দিব। এই গাইডলাইন থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে না।
আর আমার সবারই একটা কমন প্রবলেম আমাকে শেয়ার করবো স্যার। 1 মিনিট, আমি হচ্ছে এই ডকুমেন্টস গুলো একটু দিয়ে দিই, এই মানে আপনাদের ক্লাস থাকা অবস্থায় দিয়ে দিই, কারণ কখনো আবার দেরি হয়ে যায়, আপনাদের পড়াশোনার আসলে আর দেরি করার উপায় নেই, মানে আমাদের আপনাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে। আমি একটু ঠিক আছে। জিনিসগুলো দিয়ে modify suggestion electronic signaling chapter 1 chapter okay. Only first 40 minutes. আচ্ছা, যা যা ম্যাটেরিয়ালস ছিল সবগুলো দিয়ে দিছি, শুধু একটা ম্যাটেরিয়ালস বাকি আছে, সেটা হচ্ছে রিভিউ ক্লাসের রেকর্ডিং। এটাই শুধু বাকি আছে, আর কোনো কিছু বাকি নাই। সেটা রেকর্ডিং, আমি আমার রেকর্ডিং যদি ঠিকঠাক থাকে আমি সেই রেকর্ডিং হওয়ার পরে সেটা ইউটিউবে দিয়ে আমি তারপরে রেকর্ডিং এর লিংকটা দিয়ে দিব। আর যদি আমার রেকর্ডিং ঠিকঠাক না থাকে তাহলে আমি রাহাতের কাছ থেকে নিয়ে রেকর্ডিংটা দিয়ে দিব। দ্যাটস ইট। কেউ মনে হয় কিছু বলতে চেয়েছে? স্যার এটা হচ্ছে ওই যে আমরা তো এখন থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সাম দিচ্ছি আর কি। তো আমাদের পোর্টালে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট সবারই মোটামুটি এলোমেলো হয়ে আছে। এখন হ্যাঁ, আমি আমাদের জানি যদি আপনাদের সাপ্লিমেন্টারি দেয়া লাগে বা এইসব ফার্স্ট আর কোনো সেকেন্ড কিছুই তো আমরা সেমিস্টার বুঝতে সাপ্লিমেন্ট পারতেছি না স্যার। না, ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি নিয়ে এখন আর চিন্তা করার কিছু নেই। আপনাদের যে যে সমস্যা, এটা আপনার পরীক্ষা শেষে জুলাই মাসে আমি ওইটা গুগল ফর্মের মাধ্যমে ওই যে 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 প্রবলেম, ওই প্রবলেমটা নিয়ে আমরা চেয়ারম্যান স্যারকে দিব, যে আমাদের বিওটি চেয়ারম্যান, ওনাকে দিব। আর আমি এর আগে আইটিতে দিছি, আইটিতে সলভ হয় নাই, সো আমি স্যার চেয়ারম্যান স্যারকে দিয়ে দিব। সো আপনারা জুলাই আমি ওইখানে গুগল ফর্মে নেম আইডি পরিষ্কার বাংলায় লিখে দিবেন যে আপনার কি কি সমস্যা। আপনারা যেমন কোর্সের নাম ইলেকট্রিক্যাল সার্কিট 1, কোর্সের কোড এইটা। আপনি আসেন বর্তমানে তৃতীয় সেমিস্টারে, আপনার সমস্যা ছিল প্রথম সেমিস্টারে, সেই সমস্যা হচ্ছে আপনার কোর্সটা হঠাৎ করে পোর্টাল থেকে নাই হয়ে গেছে, বা আপনার কোর্সটা আপনি পরীক্ষা দিচ্ছেন অথচ ইনকমপ্লিট দেখাচ্ছে। এইভাবে পরিষ্কার বাংলায় আপনি কথাটা লিখবেন, সেই কথাগুলো আমি ডিরেক্ট আমি চেয়ারম্যান স্যারকে দিয়ে দিব।
সেটা স্যার জুলাই মাসে আমাদের দিব আপনাদের। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। হাজার স্যারের পরীক্ষা 2বার করে দিয়েছিলাম স্যার, সেই রেজাল্ট গুলোও আসে নাই। হ্যাঁ আমি জানি আপনাদের ওই রেজাল্ট অনেক প্রবলেম, এটা নিয়ে আসলে আমাকে অনেক স্টুডেন্টই ফোন দেয়, আমি জানি না এগুলো আসলে। তো আমি পোর্টালে মানে পোর্টালের যে প্রবলেম গুলো এগুলো আমি আইটি তে দিয়ে দিছি, এখন ওনারা সলভ না করলে তো আমার হাতে কিছু করার নাই। আমি এটা এরপরে আমার এটাই করার আছে, সেটা আমি চেয়ারম্যান স্যারকে দিয়ে দিব। আমি আই হোপ চেয়ারম্যান স্যার এটা হাতে ধরে জিনিসটা সলভ করে ফেলবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, আমাদের সবার পক্ষ হ্যাঁ। থেকে স্যার, আর যাতে ভালো হয় সেটাই করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই অবশ্যই, থ্যাঙ্কস। অবশ্যই যখন সলভ হবে তখন আমি আরো খুশি হব, কারণ এই জিনিসটা নিয়ে আপনারা যেরকম মানে পেরেশানিতে বা আপনাদের পরীক্ষা দেওয়ার পর আপনার যেরকম প্রবলেম আছে, এর থেকে বড় প্রবলেম আমার মনে হয়। আমি সারাদিন দেখা যায় ফোন পাই বা স্টুডেন্টরা ফোন দেয় যে এই জিনিসটা সলভ করার জন্য, আর আমি সলভ করতে পারি না বলে আমার কাছে খারাপ লাগে যে আমি সলভ করতে পারতেছি না। কিন্তু আসলে যেটা আমার হাতে নাই আমি সলভও করতে পারি না, যেটা হাতে আছে সেটা সলভ করতে পারি। সো এটা প্রবলেমেটিক অনেক। সো সলভ আশা করি হবে এবারে। ওকে। হ্যাঁ স্যার, হ্যাঁ সায়ন বলো। মেন হচ্ছে এই যে রেজাল্টের যে বিষয়টা, এই যে আইআইটি তে আপনি দিয়েছেন স্যার, আমিও 3-4 বার গেছিলাম। আইআইটির যে হুজুর করে একটা লোক আছে, উনি গত 4 দিন আগেও আমার কাছ থেকে আমার নাম, আইডি নাম্বার, ডিপার্টমেন্ট সবই লেখা রাখছে যে উনি এটা সলভ করে দিবে আচ্ছা আচ্ছা একদিন পর। কিন্তু আসলে আইআইটি দিয়ে কিছুই হবে না স্যার, কারণ আপনি যে জায়গায় লিস্ট জমা দিচ্ছেন, তারপরে ওই যে কি রেজিস্টারে জমা দিলেন, হ্যাঁ এই জায়গাতে আসলে কিছুই হবে না, চেয়ারম্যান স্যারেরই জানাইতে হবে। আর ওনার কাছে আমি যাওয়ার পর উনি কিছু কিছু কথা বলছে, যেটা বলছে যে আগে যেটা ফার্স্ট এখন সেমিস্টার সময় আপনার যে রেজাল্ট রাত দেখছেন, 9টা ওইটা 15 মিনিট। ঠিক আছে, আর এখন সাবজেক্ট যে এলোমেলো হয়েছে এটা হচ্ছে আমার সফটওয়্যারের কারণে। আর আমি বললাম স্যার সেকেন্ড সেমিস্টারে ইনকমপ্লিট দেখাচ্ছে, এটার মানেটা কি? কয়, এটা হয়তো বা কোনো কিছু আপনাদের মিস্টেক হয়েছে। আমি বলছি, স্যার আশা করি কোনো কিছুই, যাদের রেজাল্ট আছে তারা কোনো কিছুই মিস্টেক করে নাই, অন্তত ত্রিপলি ইভিনিং এর। স্যার আপনি একটু কাইন্ডলি দেখবেন। তখন উনি একটা কথা বলছে যে আমাদের কাছে হার্ড কপি আছে। এখন তো সবার মধ্যেই আমি কোশ্চেনটা আপনার মানে কোশ্চেন বলতে এটা স্যার নিজেই ভাবতেছি স্যার, যদি মানে হার্ড কপি মানে হ্যাঁ হার্ড কপি যদি তাদের কাছে থাকে স্যার, তাহলে তারা দিয়ে দিলে সমস্যাটা কি স্যার? আচ্ছা, আমি আসলে এই ব্যাপারগুলো তো আসলে আমার আন্ডারে না। সো এটা হচ্ছে ইউনিভার্সিটি অথরিটি যেরকম ডিসিশন নেয় সেরকমই। সো আমাকে এরকম বলা হয়েছে যে হার্ড কপি আছে, যে স্টুডেন্টরা যেমন তোমরা আমাকে ফোন দাও, অনেক স্টুডেন্ট ফোন দেয়, স্টুডেন্টরা জিজ্ঞেস করে স্যার কি করবো, কি সলিউশন। আমিও আইটি কে বলি যে এইরকম প্রবলেম, তো আইটি থেকে বলে যে হার্ড কপি আছে বা এরকম সলভ হয়ে যাবে, এটা নিয়ে অত ওরিড হওয়ার কিছু না। সো যেরকম তারা বলে আমিও সেরকম স্টুডেন্টদেরকে বলি যে এরকম বলা আছে। সো আশা করি সলভ হয়ে যাবে, কারণ আমি এটা ডিরেক্ট চেয়ারম্যান স্যারকে দিব, হোপফুলি সলভ হয়ে যাবে। আর আসলে কি ওনাদেরও ডিফিকাল্ট আমার মনে হয় যে আইটি যে পোর্টালটা রক্ষণাবেক্ষণ করার জন্য যে পর্যাপ্ত সময় বা পর্যাপ্ত যে ব্যবস্থা, এটার কিছুটা মানে হয়তো বা অভাব আছে, এর জন্য একটু ডিফিকাল্ট হয় আমার কাছে মনে হয় ওনাদের এই জিনিসগুলো। আর তাছাড়া পরীক্ষার সময়, যেমন এখন পরীক্ষার সময়, এখন তো ওনারা এটা করতেই পারবেন না। মানে এখন আমি যদি আপনাদের কাছ থেকে নিয়ে দিও, এটা ওনারা করতে পারবেন না, কারণ এখন ওনারা পরীক্ষার এই যে আপনাদের এই লিস্ট, অ্যাকাউন্টস এর লিস্ট, কারা টাকা দিছে না দিছে এই সব নিয়ে, এগুলো নিয়ে আসলে ওনারা আসলে এই লিস্টটাই প্রিপেয়ার করতেছে। স্যার সত্যি কথা বলতে কি আপনি মনে কিছু করেন না স্যার? হ্যাঁ সত্যি কথা বললি স্যার, আপনি মনে কিছু করবেন না স্যার। যদি আমার কথা যদি বলে তাহলে আগেই সরি বললাম স্যার। স্যার আসলে মূলত ভার্সিটির টাকার বিষয়টা স্যার, এই যে লিস্টটা না স্যার, ওই স্যার আমার ওই দিন বলছে যে আপনাদের হার্ড কপি থাকে। তখন আমি স্যারের কোশ্চেন করছিলাম, স্যার আপনি একটু আগে আমারে বললেন যে টাকা জমা দিতে, হ্যাঁ যেহেতু আমাদের কিছু টাকা ডিউ আছে, এজন্য আপনি বললেন যে সফটওয়্যারে আর আপডেট নেবে না, তাহলে এতদিন যেটা নিয়ে এসে তাহলে ওইটা কি স্যার? আমি ওনারে কোশ্চেন করছিলাম, উনি জবাবটা দিতে পারে না। যে এখন যে টাকার জন্য আমরা আমাদের সফটওয়্যার বন্ধ করে দিতেছেন আপনারা স্যার, আমি এইভাবে বলছি যে আমার টাকা দিতে লেট হয়েছে, আমার আইডি ডিঅ্যাক্টিভ করে রাখছেন স্যার আপনারা। তাহলে এখন যদি আমরা টাকা দেওয়ার পরে সলিউশন কেন পাচ্ছি না? উনি কোনো জবাব না, রুম থেকে বের হয়ে গেছে স্যার। ওনার সাথে ওই দিন আমার টুকটাক মোটামুটি ভালোই কথাই এই নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। আচ্ছা ঠিক আছে স্যার, দেখো আমি আসলে আমার কাছ থেকে যেটা করার সেটা আমি করবো। আমি এটা ডিরেক্ট চেয়ারম্যান স্যারের কাছে যাবো। আই হোপ আমি যতবার চেয়ারম্যান স্যারের কাছে গেছি ততবার প্রত্যেকটা বিষয় সলভ হয়েছে। আই হোপ এটা সলভ হবে, ঠিক আছে? এখন বাকিটা আমি বলতে পারবো না স্যার। আমি আপনাকে পরীক্ষার পরে
হ্যাঁ, আপনারা পরীক্ষার পরে লিস্টটা জুলাই করে মাসে দিবেন। আমাকে দিও, কারণ এখন আসলে সবাই পরীক্ষা নিয়ে অনেক ব্যস্ত। এখন এই জিনিসটা কেউই সলভ করতে পারবে না, দাওয়া না দেওয়া এখন একই কথা, বরং আরো একটা হ্যাজার্ড হবে। তো পরীক্ষার পর আমাকে দিও, আমি এটা চেয়ারম্যান স্যারকে দিব ফাইলটা। তো স্যার হোপফুলি এটা সবার পক্ষ থেকে স্যার আমার একটা রিকোয়েস্ট আছে স্যার, সেটা হচ্ছে এরকম জি। নেক্সট টাইমে তো প্রবলেম হতেও পারে। তো আমাদের প্রত্যেকটা সেমিস্টার ফাইনালের পর ডিপার্টমেন্ট থেকে যদি হার্ড কপি দেওয়া হয়, তো সেটা হয়তো আমাদের জন্য বেটার হতে পারে স্যার। নেক্সট টাইমে যে রেজাল্টের একটা হার্ড কপি দিয়ে দিল। ঠিক আছে, আমি এটা চেয়ারম্যান স্যারকে বলবো হার্ড কপি দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা, কারণ হচ্ছে স্টুডেন্টরা ওয়ারিড থাকে, চিন্তিত থাকে রেজাল্ট নিয়ে। স্বাভাবিক, চিন্তার কারণ আছে। তো যদি পরীক্ষা বা সবকিছু ঠিকঠাক মতো দেওয়ার পরে যদি রেজাল্ট ঠিক মতো না হয়, সেটা চিন্তিত হতেই পারে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। ঠিক আছে, আমি এই বিষয়ে কথা বলবো, আর আমি ডিরেক্ট চেয়ারম্যান স্যারকে আমি ফাইল দিব। হোপফুলি আমার মনে হয় সলভ হয়ে যাবে। আর আপনাদের থার্ড সেমিস্টার থার্ড ইভিনিং এই সমস্যাটা অনেক বেশি। মানে অন্যান্য সেমিস্টারে আছে, কিন্তু সেটা 10 থেকে 15%, কিন্তু আমার মনে হয় থার্ড ইভিনিং এ এটা 80%ই মনে হয়। ঠিক আছে, সো এটা একটু প্রবলেম একটু বেশি। আমি এই ব্যাচের জন্য আলাদা করে আমি জিনিসটা সলভ করার চেষ্টা করবো। ওকে। আরেকটা বিষয় স্যার, হয়তোবা স্যার ভার্সিটিতে আজকে আমি গেছিলাম স্যার, যে পরিস্থিতি দেখলাম স্যার, হয়তোবা আমি কন্টিনিউ না করলে আমি জুলাই মাসে আপনার স্যার মানে লিস্টটা দিয়ে দিব স্যার। আর মানে কন্টিনিউ না করে কি, মানে পেমেন্টের কথা বলতেছো? জি স্যার, হয়তোবা পেমেন্টের কারণে আমার পরীক্ষা আটকে থাকবে, থাকলে হয়তোবা তাহলে স্যার আমি একবারে সেমিস্টার মানে করে রাখে দেব, যে পরবর্তীতে যখন হয়তোবা টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারবো তখন আর কি কন্টিনিউ করবো স্যার, চিন্তা ভাবনা আচ্ছা, করছি আর কি। আমি এখন এটা তো আসলে আমাদের হাতে নাই। আমরা এর আগের বার মানে যেরকম ছিল যে ইউনিভার্সিটির নির্দেশ থাকা সত্ত্বেও আমরা দেখা যায় যে স্টুডেন্টরা অনেক সময় আমাদেরকে বলছে যে স্যার আমাদের প্রবলেম বা পেমেন্টের প্রবলেম বা ডিউ আছে, তখন আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে দিছি বা পরীক্ষা নিয়ে নিছি। তো এখন আর ওই সুযোগটা নাই। বা আগে যে একটা বলতে গেলে মানে টু বি অনেস্ট, আগে যে একটা ফাঁক ছিল, যে দেখা যায় যে ওরা কর্তৃপক্ষ থেকে 7 তারিখ লাস্ট ডেট দিছে, তো কেউ যদি 12 তারিখে 15 তারিখে বা কেউ যদি এক্সাম শেষের আগের দিনও দিয়ে দেয়, তাহলে এই জিনিসটা সলভ করা যেত। মানে আমরা একদম লাস্টে জিনিসটা দেখতাম যে একদম লাস্টে এক্সাম শেষ পরীক্ষা যখন, তখন যদি ক্লিয়ার থাকে তাহলেই ক্লিয়ার। ঠিক আছে, তো এই 2 সপ্তাহ কিন্তু এক্সট্রা সময় পেত সব স্টুডেন্টরা, বা আরো সুযোগ পেত। কিন্তু এখন আর সেটা করার উপায় নাই, কারণ হচ্ছে এখন কন্ট্রোলারের কাছে পাঠাইতে হইতো, যে দিনের পরীক্ষা সেদিনই আমাদের কন্ট্রোলারের কাছে পাঠানোর নির্দেশ। আমি ওই নোটিশগুলো গ্রুপে দিয়ে দিছি, যে নোটিশগুলো আমাদের রেজিস্ট্রার থেকে দিছে বা কন্ট্রোলার থেকে দিছে। সো হ্যাঁ এখন স্যার, আর ওই সুযোগ নাই। সো আর এখন ওই পারমিশনের ব্যাপারটাও ওইরকম নাই। পারমিশনের ব্যাপারটা এরকমও আছে যে 480 টাকা দিও তারপরে পারমিশন পাইনি, এরকমও আমি হ্যাঁ স্যার, ওই মেসেজটা সিএসসি, দেখছি। হ্যাঁ সিএসসি তে দেখলাম এরকমও আছে। তারপর হচ্ছে চেয়ারম্যান স্যার কাছ থেকে পারমিশন নেওয়ার পরে অ্যাকাউন্ট সেকশন থেকে পারমিশন দেয় না, এরকমও আছে। তো এরকম ইনসিডেন্ট আছে। সো স্যার যদি আমি কন্টিনিউ করি স্যার, আমি তাহলে 2 দিন হাতে আছে, টাইম আছে, এর মধ্যে আমি 11,000 টাকা গুছিয়ে দিয়ে দেবো। কিন্তু তারপরে কিন্তু স্যার আমি আমার ডিপার্টমেন্টের মানে থার্ড ইভিনিং এর যারা আছে স্যার, সবাই নিয়ে কিন্তু আমি ভার্সিটিতে একবার যাবো স্যার, সবাই নিয়ে যদি আমি কন্টিনিউ করি। কারণ হচ্ছে স্যার আমরা টাকা কষ্ট করে হলেও দিয়ে দেবো, কিন্তু তাদের কাছে যাওয়ার পরে স্যার তারা মানে ওই টিচারটা এমন একটা ব্যবহার করছে আমার সাথে ওই দিন, আমার খুবই খারাপ লাগছে। হ্যাঁ, যেটা আসলে লজ্জাজনক যে আমি ইনফ্রায় 4 বছর কমপ্লিট করে এভাবে কোনো টিচার আমারে বলে নাই স্যার। প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রধান আমার খুব ভালো জানছে, কিন্তু উনি ইভেন এমন একটা কথা কইছে স্যার, যে কথাটা মানে খুব খারাপ লাগছে, যার কারণে চিন্তা ভাবনা নিজেরটা নিজে পরিবর্তন করতে বাধ্য হয়েছি। ঠিক আছে স্যার, আমি এই যে প্রবলেম আছে সেটা সলভ করার চেষ্টা করব। আর হচ্ছে তোমার যদি পেমেন্ট রিলেটেড প্রবলেম থাকে সেটা তুমি যদি পেমেন্ট রিলেটেড প্রবলেম বা অন্য কোনো প্রবলেম থাকলে সেটা একটা কাজ করা যেতে পারে যে তোমার বা অন্য কারো যদি থাকে যে মোটামুটি একটা অ্যামাউন্ট পেমেন্ট করে একটা অ্যাপ্লিকেশন লিখে লিখিত অ্যাপ্লিকেশন লিখে এবারের মতো পরীক্ষা যে অ্যালাউ যাতে করা যায়, এরকম একটা চেষ্টা করা যেতে পারে। ঠিক আছে, তো না স্যার, মানে গেছিলাম, অ্যাকাউন্ট কোনো শাখাতে system নেই। বুঝিনি। আজকে আমি গেছিলাম স্যার, আচ্ছা আচ্ছা, এটা কি দেবেন না, করা যাচ্ছে না? আচ্ছা কিছুই আচ্ছা দেবে না, সব টাকা পে করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ এবার আসলে অনেক স্ট্রিক্ট, এবারে সব দিক দিয়ে স্ট্রিক্ট, এখানে আসলে কোনো কিছু করা যাচ্ছে না। আমার কাছে এর আগে স্টুডেন্ট আসছে, আমি তাদেরকে এরকমই আইডিয়া দিছি, বাট এটা আসলে এবার অ্যালাউ করতেছে না। সো না স্যার, সো দেখা যাক, চেষ্টা করো। আর হচ্ছে এটাই, আর স্যার রেজাল্টের যে আমাদের সমস্যা। ক্লাস তো প্রায় শেষের পথে। তো মানে দুইটা কথা বলি আমি আমার পক্ষ থেকে। আমি তো ভার্সিটিতে নতুন, তো যেটা বুঝলাম
বিপদে যে আছে সেই বুঝতে পারে যে এই বিপদটা কতটুকু। আমি এই বিপদের মধ্যে নাই, তারপরেও মানে একদম সেমিস্টারের শুরু থেকে একটা প্রবলেম শুনতেছি। তো কারো কাছ থেকে না শুনে সবার মুখে মুখে যতটুকু বুঝলাম যে কোনো একটা রেজাল্টের প্রবলেমের জন্য একটা সবাই একটা হেডেকের মধ্যে আছে। তো এটা এখনো ঠিক হচ্ছে না, আপনিও চেষ্টা করতেছেন। জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, যে আমরা ফোন কোম্পানিতে ফোন দেই, কাস্টমার কেয়ারে ফোন দিয়ে, মানে কাস্টমার যে থাকে সার্ভিসে, সে বলে যে হ্যাঁ আমরা দেখতেছি। আপনি হয়তো স্যার চেষ্টা করতেছেন, জিনিসটা হচ্ছে না, মানে হয়ে যাবে সামনে। আর এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল যে ব্যাপার, যে স্টুডেন্টকে নিয়েই কিন্তু স্যার একটা ইনস্টিটিউট চলে, একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা স্টুডেন্টদের নিয়েই চলে। যেহেতু এটা প্রাইভেট, আমরা টাকা দিলে তারপরে এই মানে প্রতিষ্ঠানটা চলবে, এটা যেমন একটা ব্যাপার। আমাদের কাছে পড়াশোনাটাও একটা ব্যাপার। একটা মানে পেমেন্টের জন্য যখন একটা স্টুডেন্টের একটা ইয়ার গ্যাপ চলে যায়, আমরা জানি যে আমরা সবাই হয়তো পাস করে চলে যাব। এখন কিছু টাকার জন্য যদি আমাদের পরীক্ষা আমরা বসতে না পারি, তাহলে কি হবে, হয়তো একটা সেমিস্টার গ্যাপ যাবে, একটা মানে সময় আটকে যাবে। এটা কিন্তু এমন না যে ব্যাপারটা যে সার্টিফিকেট আমার চলে আসছে, সার্টিফিকেট আটকে রাখছে টাকার জন্য, এরকম না। এটা হচ্ছে একটা সময় ব্যাপার, যে হ্যাঁ আমার সার্টিফিকেট আটকে আছে, আমি লাস্ট ইয়ারে গিয়ে আমি সবকিছু ক্লিয়ার করলে দেন আমাকে সার্টিফিকেটটা দিবে। এখন এটা আমি মানে ইনস্টিটিউটের বাইরে হয়ে কথা বলতেছি। এই যে কাজটা হচ্ছে, আমার মনে হচ্ছে এই কাজটা ঠিক হচ্ছে না। এক একজনের এক এক রকমের অ্যামাউন্ট থাকতেই পারে, কেউ হয়তো চেষ্টা করতেছে, সবাই সবার ভেতর থেকেই চেষ্টা করে। দেখুন কিছুদিন আগে ভার্সিটি আমি যতদূর জানি যে একটা 10% ডিসকাউন্টের ব্যবস্থা করছিল, তখনও যেহেতু মানে সবাই অ্যারেঞ্জ করতে পারেনি টাকা, তার মানে ডেফিনেটলি সে টাকা পয়সার সমস্যা আছে। যেহেতু আমরা জানি একটা প্যান্ডেমিক চলতেছে, সবার সিচুয়েশন একরকম না। কিন্তু ভার্সিটি যে এই কাজটা করতেছে, আমি আমার দিক থেকে মনে হয় যে না, আসলে কাজটা ঠিক হচ্ছে না। এখন আমি সেই দায়িত্বশীল পর্যায়ের লোক না যে আমি এটা বলার যোগ্যতা রাখি। এটা ম্যানেজমেন্ট আমার মনে হয় যে ঠিক করছে না। দ্যাটস ইট স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো জি বলেন। স্যার, মেহেদি হাসান বলছিলাম। স্যার, জি জি গত বলেন। দ্বিতীয় সেমিস্টারে কথা বলা ঠিক না, তারপর বলি, গত দ্বিতীয় সেমিস্টারে স্যার পরীক্ষা দিচ্ছি, টাকা দিতে একটু সময় লাগছে, কিন্তু পেমেন্ট করার পরও কোনো দ্বিতীয় সেমিস্টার কোনো রেজাল্ট পাইতেছি না। দুইকে দেখলাম ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আসছে, বাট সেকেন্ড সেমিস্টারে কোনো রেজাল্ট আসে না, কেন স্যার আমি একটু জানতে পারি? এরকম হইলে তো স্যার পড়াশোনার মন মানসিকতা নষ্ট হয়ে যায়, সামনে আগাইতেও মন চায় না, যে ইচ্ছা করে না সামনে আগাই। হ্যাঁ, এই যে এখানে আমি বলি আপনাদের ওই যে আশফিক রহমান যেটা বলছিলেন, এখানে দুইটা ইস্যু। একটা ইস্যু হচ্ছে যে এই যে আপনাদের রেজাল্ট ইস্যু, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল ইস্যু। তো রেজাল্ট ইস্যু নিয়ে আমি যেটা আগেও যেটা বলছি সেই বিষয়টাই বলি। সেটা হচ্ছে যে আমি জুলাই মাসে, আমি এর আগে গেছিলাম অনেক জায়গায়, বিভিন্ন ভাবে ট্রাই করছি, হয় নাই। আমি ডিরেক্ট চেয়ারম্যান স্যারের কাছে যাবো, হোপফুলি এবার হবে জুলাই মাসে, সেটা এক্সামের পরে। রেজাল্ট ইস্যু নিয়ে আমি জানি এটা রেজাল্ট নিয়ে সবারই হেডেক, এটা নিয়ে আমি আমি ডিনাই করি না, আমি অস্বীকার করছি না, আপনাদের সবার হেডেক আছে, থাকাটা অস্বাভাবিক না। রেজাল্ট নিয়ে আপনাদের যেহেতু পরীক্ষা দিচ্ছেন বা চেষ্টা করছেন, একটা সেমিস্টার ধরে কুইজ, অ্যাসাইনমেন্ট, মিডটার্ম, অনেক কিছু, অনেক এক্সামই তো হয়, এগুলো দিচ্ছেন, তারপরে হচ্ছে যদি রেজাল্ট না আসে, এটা ফ্রাস্ট্রেটেড হওয়া বা হতাশ হওয়াটা অস্বাভাবিক না। এটা একটা রেজাল্ট ইস্যু, এটা হোপফুলি আমি চেয়ারম্যান স্যারের কাছে যাবো, হোপফুলি এটা সলভ হবে জুলাই মাসে আপনাদের এই পরীক্ষার পরে। আর দুই নম্বর হচ্ছে ফিনান্সিয়াল ইস্যু। ফিনান্সিয়াল ইস্যু নিয়ে তো আসলে আমার এখানে তেমন কিছু বলার কিছু নাই। এটা ইউনিভার্সিটি যেরকম ডিসিশন নেয়, বা ইউনিভার্সিটি যদি স্ট্রিক্ট হয়, ইউনিভার্সিটি যদি স্ট্রিক্ট না হয়, ইউনিভার্সিটি যদি মনে করে যে ইউনিভার্সিটি যে এই জিনিসগুলো ওভারলুক করতে পারবে স্টুডেন্টদের সুবিধার জন্য, সেটা ইউনিভার্সিটি করতে পারে। তো এটা ইউনিভার্সিটির ব্যাপার। আসলে এটা আসলে আমরা ফিনান্সিয়াল যে কোনো ইস্যুর সাথে আমরা টিচাররা আসলে জড়িত না। স্যার আমি ওই কথাটাই বলছিলাম যে আমরা আসলে দায়িত্বশীল ওই লেভেলে এখনো পৌঁছাই নাই যে এটা নিয়ে কথা বলার মানে রাইট রাখি। আমরা আসলে জাস্ট বলতেই পারি। বাট এইটা যদি আমার মনে হয় যে এখন আমরা তো অনলাইন ক্লাস করতেছি, যদি এটা অফলাইন হইতো তাহলে হয়তো বা একসাথে হয়ে এটার জন্য একটা স্টেপ নেওয়া যেত। যেহেতু আমরা এখন ছড়াছড়ি আছি, এটা নিয়ে কিছু করার নাই, যারা আশফিক ভাই, টাকার জন্য আটকে আছি। আশফিক জি ভাই, ভাই বলেন। যখন যদি অফলাইনে ক্লাস হতো তখন আমাদের যেভাবে হোক টাকাটা অ্যারেঞ্জ হতো, করোনার জন্য লকডাউনটা হইতো না, সবাই বিপদের হ্যাঁ সম্মুখীন হতো। ডেফিনেটলি ব্যাপার এইটাও। হ্যাঁ স্যার এটাও তখন একটা কিন্তু ব্যাপার। আমি আমরা তো যদি টাকা পে ওইটা না বলছি করতাম যে একটা প্যান্ডেমিক তখন চলতেছে, অধিক আটকে যেত। এটা সবাই একটা সমস্যার মধ্যে আছে। আমরা সবাই কোনো না কোনো দিক থেকে, যে নাই সে অনেক বড় মাপের লোক, আমরা এখন মধ্যবিত্ত যারা আছি সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছি।
সমস্যার ভিতর থেকে যাচ্ছি। তো এটা আমার মনে হয় যে ভার্সিটি দেখা উচিত ছিল। আপনি এখন দিন শেষে আমরা যেটা বুঝলাম যে আমরা এখন বিপদে পড়ছি, ভার্সিটিও আমাদের পাশে নাই, তার কারণ হচ্ছে তারা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। হ্যাঁ, প্রাইভেট ভার্সিটিতে ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখা যায় যে প্রাইভেট ভার্সিটি আরো অনেক কিছু আহ, এমনি স্যালারি থেকে শুরু করে স্টাফ অফিসিয়াল টিচার থেকে শুরু করে সেটা তো তেমন বেশি না, তার থেকে বড় কথা যে ইউনিভার্সিটির যে বিল্ডিং এর যে টাকাগুলো বা যে ডেভেলপমেন্ট ফি, এগুলো অনেক কিছু থাকে। সো ইউনিভার্সিটি চেষ্টা করে, এবার হয়তো স্ট্রিক্ট হয়েছে। আসলে এই ব্যাপারগুলো আসলে আমার বলারও কিছু নাই, বা এটা হচ্ছে আমার করারও তেমন কিছু নাই। মানে আমি না স্যার, আপনি আমাদের জন্য মানে রেজাল্টের জন্য যতটুকু করছেন, আশা করি স্যার অনেকটাই চেষ্টা করছেন, বা হয়তো বা আপনার না, এখনো সলভ হয় ওইভাবে নাই সায়ন, এখনো সলভ হয় নাই। সো সলভ না হলে আমি সলভ আসলে হয় ওই নাই স্যার, জিনিসটা আপনি নিয়ে চেষ্টা স্যাটিসফাইড, করছেন এতটুকু জানি স্যার, আপনি চেষ্টা করছেন স্যার এটা এতটুকু অন্তত সলভ হয় আমি না, এটা জানি নিয়ে স্যার। স্যাটিসফাইড না আমি। হ্যাঁ, সেটাই চেষ্টা করছি, এখনো হয় নাই। ইনশাল্লাহ দেখি জুলাই মাসে হয়তো হবে। আর এই ফিনান্সিয়াল ব্যাপারটা, এটা আসলে আমার এখানে বলারও তেমন কিছু নাই, আমার এখানে করারও না তেমন স্যার, কিছু নাই। তবে আগে যেরকম হতো যে আগে আমরা টিচাররা রেফারেন্স ইউজ করে, মানে এটা আগের কথা বলতেছি, টিচাররা আমরা যেমন সায়ান মনে হয় জানে, বা এই যে দেলোয়ার হায়দর স্যার যেমন রেফারেন্স দিত, বা এরকম হ্যাঁ হ্যাঁ আমরাও হ্যাঁ। অনেক স্টুডেন্টদের রেফারেন্স দিয়ে আমরা জিনিসগুলো মোটামুটি অনেকটুকু হেল্প করতে পারতাম, বা এই জিনিসগুলো যে স্টুডেন্ট বা স্টুডেন্টের কথা বলতাম, বা কোনো একটা স্টুডেন্টের কথা বলতাম, যে আমরা স্যাররাই রেফারেন্স দিয়ে জিনিসটা করতে পারতাম। কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না, হয়তো বা এটা সম্ভব হচ্ছে না এই কারণে যে অনেক বেশি ডিউ আছে, অনেক বেশি, আমি যতটুকু জানি যে অনেক বেশি, অনেকে 2-3 সেমিস্টার ডিউ আছে, এরকম আছে হয়তো বা অনেক বেশি ডিউ জমে গেছে। তো এখন আর এইগুলো সম্ভব হচ্ছে না, মানে ইউনিভার্সিটির দিক থেকে ইউনিভার্সিটিও মনে করতেছে যে তাদের এখন পসিবল না সময় যে এত ডিউ করা বা এত 9টা এভাবে ডিউ রেখে 30 তারা মিনিট। রান করতে পারতেছে না। তাদের এটা কি তাদের দিক থেকে। আর আপনাদের দিক থেকে অবশ্যই আপনারা রাইট, কারণ হচ্ছে করোনা পরিস্থিতি, এটা প্রবলেম না থাকাটাই মানে অস্বাভাবিক। সবারই প্রবলেম আছে, সবারই প্রবলেম চলতেছে, আমরা টিচাররা যারা আমাদেরও প্রবলেম আছে। করোনা পরিস্থিতিতে মানে সবাই মোটামুটি বিপদে আছি আমরা। তো এখানে আসলে কিছু বলার নাই এখন, এখানে কনসার্ন অথরিটি যেটা বলে, সেই অথরিটি যেভাবে বলে বা যে এরকম ইনস্ট্রাকশন দেয়, সেই অনুযায়ী আসলে করতে হবে। আগে যেরকম ছিল, সুযোগ ছিল যে একটু কম বেশি করার, এখন আর ওই সুযোগটা এই সেমিস্টারে আমি অন্ততপক্ষে এখনো পর্যন্ত দেখি নাই। এবং যারা গেছে বা যারা এরকম চেষ্টা করছে, মোটামুটি আমাকে অনেকে ফোনও দিচ্ছে, আমি বলছি যে এইভাবে করে, যে প্রসিডিউর আগে আমি বলতাম যে এইভাবে লিখিত দিয়ে, বা মোটামুটি অ্যাটলিস্ট আমি চাইছিলাম যে অ্যাটলিস্ট কেউ যদি পারমিশন ম্যানেজ করে ফেলে, যে আমার টাকা কিছু ডিউ রেখেও যদি পারমিশন ম্যানেজ করে ফেলে, পরীক্ষাটা আমি নিয়ে নিতে পারি। মানে পরীক্ষা নিয়ে নিতে, আমরা পরীক্ষা তো নিয়ে নিতেই চাই, কিন্তু ওইভাবে ওইটা করা সম্ভব হয়নি এবারে। তো স্যার আমি একটু এটাও কোশ্চেন মেনে করি, নিতে হবে। মানে আমার তো যে আমার কোনো ডিউ নাই, আমি জানিও না ডিউ এর ব্যাপারে। মানে মিনিমাম ডিউ থাকলেও কি স্যার তাকে পারমিশন দেওয়া হচ্ছে না? এর আগে দেওয়া হতো, এর আগে সেমিস্টার গুলোতে কিছু ডিউ থাকলে পারমিশন দেওয়া হতো। মানে এর আগে সেমিস্টার যেটা হতো যে এরকম ডিউটা আমি কবে পরিশোধ করবো এরকম লিখে দিতে হইতো, বা এইভাবে করে একটু মানে ইনফর্মাল ওয়েতে এই জিনিসগুলো করা যেত। কিন্তু এখন স্যার আসলে আমার ইনফর্মাল ওয়েটা নাই। স্যার আমার হিস্ট্রিটা বললে সবাই বুঝতে পারবে। আমি প্রথম যখন স্যার ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে ক্লাস যখন 6 মাস করছি, তার মধ্যে মনে করেন স্যার 50% টাকা পে করছি ফার্স্ট সেমিস্টারে। এরপরে আমি কোনো টাকা পে করি নাই। থার্ড সেমিস্টারে ওই 2 সেমিস্টার আমার রেফারেন্স করে থার্ড সেমিস্টার পর্যন্ত আনা হয়েছে। আমি থার্ড সেমিস্টারে আসার পরে 11,000 টাকা বাকি রেখে সব টাকা একবারে দিয়ে দিয়েছিলাম। এই সিস্টেমটা আগে ছিল, কিন্তু এই বছরে এই সিস্টেমটা টোটালি স্যার বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটাই হয়তো সায়ানা যেটা হয়েছে, সায়ান হয়তো বা কিন্তু পে, কিন্তু যে ডিউ ছিল থার্ড সেমিস্টারে গিয়ে ও মোটামুটি কিন্তু ম্যাক্সিমাম ডিউ ক্লিয়ার করে ফেলছে। কিন্তু অন্যান্য স্টুডেন্ট হয়তো বা ওই অনেক, যখন টাকার অ্যামাউন্টটা যখন অনেক বেড়ে যায়, যে মানে এক সেমিস্টার পুরা ডিউ, তারপরে সেমিস্টার পুরা ডিউ, তখন টাকার অ্যামাউন্টটা দেখা যায় অনেক বেড়ে যায়। তো তখন দেখা যায় যে আর সেটা সলভ করা স্টুডেন্টের পক্ষে পসিবল হয় না, যে এত বড় একটা স্যার অ্যামাউন্ট। আমাদের মধ্যে কিছু লোক আছে, নাম বলবো না, আমি জানি, অন্তত আমি জানি, কিছু লোকের আছে 32,000, কিছু লোকের আছে 22,000, কিছু লোকের আছে 24,000। এখন তারা সর্বোচ্চ হলে স্যার দিতে পারে 20,000 বা 15,000 দিতে পারবে, কিন্তু তাতেও কোনো কাজ হবে না এবার। হ্যাঁ, সেটাই এখন। সো এরকম ডিউ অনেক বেড়ে যাচ্ছে, সো ইউনিভার্সিটি এই কারণে এই পদক্ষেপ নিয়েছে যে এই এত ডিউ, বা এইভাবে দেখা যায় যাদের ডিউ আছে তাদের ডিউ থেকেই যাচ্ছে। অনেকেই দেখা যায় যে 30,000 ডিউ, আবার দেখা যায় 20,000 অ্যাড হচ্ছে। তো এত যদি ইউনিভার্সিটি ডিউ পায়, তো সেই কারণে হয়তো ইউনিভার্সিটি এরকম ডিসিশন নিয়েছে। তো আসলে ইউনিভার্সিটিতে কিছু খবর আছে স্যার, আসলে হ্যাঁ, আমরা ইউনিভার্সিটি সবার ভাবি। দিক থেকে আসলে, এটা আসলে সবার দিক থেকে সবাই রাইট। আসলে এখন আসলে কারো কিছু বলার নাই, আসলে আমরা একটা সাফারার এরকম একটা সিচুয়েশনে।
করোনা পরিস্থিতিতে আমরা সবাই সাফরার। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব। যেটা সম্ভব না সেটা তো করতে পারবো না, যেটা সম্ভব যতটুকু সম্ভব সেটাই চেষ্টা করতে পারবো। তো ফিনান্সিয়াল ব্যাপারটাও যেটা যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন, যদি সম্ভব না হয় সেটা তো কারোরই কিছু করার নাই। তারপরেও পারমিশনের চেষ্টা করবেন, ওই যে অ্যাপ্লিকেশন দিয়ে বা কোনোভাবে চেষ্টা করবেন, মানে লেগে থাকলে হয়তো বা হতে পারে, চেষ্টা করবেন। তো আমি চিন্তা করছি বাদ বাকি যে 2 দিন আছে আমি 2 দিনই যাবো ভার্সিটিতে। সো ট্রাই করো, যে তো আসলে ইনশাআল্লাহ দেখা আমার যাবে। একার আর জন্য আমারও না, কথা হচ্ছে এটা যে কেউ ভেঙে না পড়ে, মানে টাকার জন্য অল্প কিছু সেটাই টাকার সেটাই জন্য কেউ ভেঙে এখনো না পড়ে যদি টাকা অ্যারেঞ্জ করতে না পারে, সেক্ষেত্রে সে যেন অফিসিয়াল ভাবে চেষ্টা করে যে না, আমি টাকা যেহেতু আমার অ্যারেঞ্জ করা পসিবল না, আমি অফিসে লেগে থাকি, হলেও হতে পারে। টাকা নাই বলে যে ঘরে বসে থাকলে কাজ হবে, আমার মনে হয় এরকমটা সেটাই হবে না। সেটাই আমার মনে হয় আমাদের এরকম কমিউনিকেশন ট্রিপলি রাখতে হবে। যারা আছে, হ্যাঁ ট্রিপলের যারা আছে, হয়তো দেখা গেছে যে শেষ সময় গিয়ে হয়তো স্যাররা কনসিডার করতে পারে যে না, অনেকটা কালেকশন হয়েছে, এবার ছেড়ে দেওয়া হ্যাঁ যায়। অবশ্যই, আমাদের চেয়ারম্যান স্যার কিন্তু অনেক, এটা হচ্ছে আমি আনঅফিসিয়াল, আমি আমার বুদ্ধি আর কি যেটা বলে। হ্যাঁ সেরকমই, আমার এরকম মনে আমিও হয়েছে। মনে করি এরকম হবে। আমাদের চেয়ারম্যান স্যার কিন্তু অনেক কনসিডার কারণ- করে সবসময়, আমি দেখে আসছি যে স্যার কিন্তু এরকম মানে ফ্রিতেও 70 বা 80% ডিসকাউন্ট দিয়েও এরকমও করাইছে। সো আই হোপ এই জিনিসটা কনসিডার হবে। এটা একান্ত ইউনিভার্সিটি না পেরেই করতেছে স্যার এই আমারও জিনিসটা। এটাই মনে হয়, কজ আফটার অল আমরা সব আমরা তো আমরা তো স্টুডেন্ট। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো স্যার চেষ্টা আমাদের করবেন সবাই। স্যার, তারপরে আমাদের হচ্ছে যত টিচার আছে স্যার, আসলে সবাই হেল্পফুল স্যার, এটা স্যার মানতে হবে স্যার। কারণ ডক্টর ইমরান চৌধুরী স্যারকে আমি চিনি 7 বছর যাবত স্যার। তার হ্যাঁ এই হ্যাঁ, যারা প্রতিষ্ঠানে আমি পড়ছি, তার যারা এই ইনফ্রাস্ট্রাকচার ছিল প্রতিষ্ঠানে, তারা তো চিনেই। হ্যাঁ রাইট হ্যাঁ, রাইট। তার এই প্রতিষ্ঠানের বাসায় আমি আগে যে বাসায় আছি এখনো ওই বাসায় আছি স্যার। আচ্ছা আচ্ছা কিন্তু তার মধ্যে যে একটা মানে মায়াবী একটা যে টান, এই টানটা স্যার আজীবন থাকবে আশা করি। কিন্তু অবশ্যই এই অবশ্যই। আমি বছরটা আসলে রিসেন্টলি একটা স্টুডেন্টের, আমি বলি একটা রেগুলার ব্যাচের স্টুডেন্টের বাবা মারা গেছিল, আমি ওই স্টুডেন্টকে নিয়ে স্যারের কাছে গেছিলাম যে আর কিছু করা যায় কিনা। স্যার কিন্তু ব্যবস্থা নিয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু অনেকটুকু মানে মানে আন্তরিক ভাবে অনেকটুকু মানে যে সিস্টেমের বাইরে গিয়েও হয়েও কিন্তু এই জিনিসগুলো কিন্তু করা হচ্ছে না তা না। সো হোপফুলি এটা সলভ হবে, চেষ্টা করতে থাকেন। এখন আমাদের হাতে যেহেতু নাই, তো আমরা এই জিনিসটা নিয়ে পুরোপুরি কোনো কিছু করতে পারি না, তবে সবাই চেষ্টা করতে থাকেন। আমার মনে হয় এটা আজ হোক কাল হোক ইনশাল্লাহ সলভ হবে। আর যতটুকু পারেন অ্যারেঞ্জ করার চেষ্টা করেন, এইভাবে করে মোটামুটি আমরা একটা সলভ করতে পারবো আশা করি, যার যা প্রবলেম আছে। আর এটা হচ্ছে ফিনান্সিয়ালের কথা, রেজাল্টের কথা। আমি জুলাই মাসে এই জিনিসটা নিয়ে আমি প্রয়োজনে আমি আবার বরিশালে যাব জুলাই মাসে। বরিশালে গিয়ে আমি আবার ডিরেক্ট চেয়ারম্যান স্যারকে আমি এই জিনিসটা দিব, আর না হলে তো আমি ফোনে তো কথা বলবোই, আমি ডিরেক্ট চেয়ারম্যান স্যারকে আমি জিনিসটা রেজাল্টটা দিব। সো আশা করি জুলাই আমি একটু কোনো একটা সলিউশন আসতে পারবো রেজাল্টের ব্যাপারটা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কারো কোনো কিছু? আমাদের স্যার আমাদের যে একটা ডিসকাউন্ট দিছিল, এটা তো সীমিত সময়ের জন্য, যে এই তারিখের ভিতরে টাকা দিলে একটা ডিসকাউন্ট আছে। এই ডিসকাউন্টটা স্যার সেমিস্টার ব্যাপী দিলে একটা ভালো হইতো, যে এই সেমিস্টারের টাকা সেমিস্টারে পূরণ করলে তাইলে মনে করেন যে একটা ডিসকাউন্ট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়, ওই সময়ের ভিতরে তো টাকা অ্যারেঞ্জ করা সম্ভব না অনেকের। আচ্ছা এক মিনিট। আর রাহাত, তোমার রেকর্ডিংটা কি এখনো চলতেছে? রাহাত কি আছে? নাই স্যার, চলে গেছে। আচ্ছা, রেকর্ডিংটা তুমি এখন স্টপ করো, অনেকক্ষণ ধরে তো